ওকে, আপনাদের মধ্যে অনেকেই আপনারা আছেন যারা একেবারে জবে অ্যাপ্লাই করার জন্য এখনো রেডি না। ওকে ওকে ওকে, ফাইন, অনেককে পেয়ে গেছি। আমরা এখন জবে একেবারেই অ্যাপ্লাই করার জন্য রেডি না, তারা আমরা হ্যান্ড হ্যান্ড ডাউন করি। এবং আপনাদের মধ্যে জবের জন্য অলরেডি ট্রাই করছেন তারা একটু রেজ করি, যে ট্রাই করছি ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার বা ফ্লাটার অ্যাপ ডেভেলপার হিসেবে জবের জন্য বিভিন্ন জায়গাতে সিভি করছি, ট্রাই করছি, এরকম কারা আছেন? তুলবেন প্লিজ। এমডি আরমান ভাইকে দেখছি, ফাহিম ভাইকে দেখতে পাচ্ছি। আর কেউ আছেন এরকম যে আমি জবের জন্য ট্রাই করছি বা জবের জন্য সিভি সাবমিট করছি? ওয়েল, সবার উদ্দেশ্যে আমি বলি, আপনি জবের জন্য রেডি থাকেন বা না থাকেন, মানে বিষয়টা এরকম না যে আপনাকে জবের জন্য রেডি হয়ে তারপরে আপনি হচ্ছে। ওয়েল, মে আই ডিসকানেক্ট? আমি মনে হয় ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, ডিসকানেক্ট আপনাদেরকে হয়ে হয়ে গিয়েছেন কিনা জানি না। আচ্ছা, এখন আসি, আমার কথা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন এবং আমাকে দেখতেও পাচ্ছেন। যেটা বলছিলাম, বলছিলাম যে আমাদের মধ্যে যারা আমরা একেবারেই জবের জন্য রেডি না, কিংবা আমাদের মধ্যেই অনেকেই আমরা আছি যারা আমরা জবের জন্য রেডি। তো রেডি থাকেন বা নাই থাকেন, আপনাকে আপনার যে রেজুমিটা বা সিভিটা এইটা কিন্তু রেডি করাটা শুরু করে দিতে হবে। আর জব পাইতে গেলে জবের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে মানে প্রচুর অ্যাপ্লাই করতে হবে। আপনার পোটেনশিয়াল যেই জব সার্কুলার গুলো আপনি পাবেন, যেটা আপনার ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করে, মানে 30 to 40% অন্তত ম্যাচ করে, সেইগুলাতেই আপনি অ্যাপ্লাই করে দেবেন। এখন আপনি যদি লিঙ্কডইনে গিয়ে অ্যাজ ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে জব খোঁজেন, কিংবা বিডি জবসে গিয়ে যদি আপনি জব খোঁজেন, চলেন আমরা একটু জব খোঁজা থেকে শুরু করে দেন স্টেপ বাই স্টেপ নেক্সট যে ফেজগুলো আছে সেই ফেজগুলোতে আমরা জব কি করে সেই ফেজগুলোতেও চলে যাই। আমি তার আগে একটু দেখে নেই যে আমার ইন্টারনেট কানেকশন আছে কিনা। ইন্টারনেট কানেকশন খুবই ঝামেলা করতেছে আমাদের এলাকায়। আমি ঠিক পাশাপাশি আপনার জবের জন্য এমন সিভি হলে বা সিভির বৈশিষ্ট্যগুলো কেমন হলে বেটার হয়, সেই বৈশিষ্ট্যগুলোকে আমি ওয়ান বাই ওয়ান আজকের এই সেশনে নোট ডাউন করে ফেলবো। তো একদম শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রিড ইওর জব সার্কুল, রিড দ্য জব ডেসক্রিপশন, রিড জব ডেসক্রিপশন ক্লিয়ারলি, বা রিড রিড ইওর জব ডেসক্রিপশন। আমি বলবো যে সিনসিয়ারলি, প্রথমে আপনাকে সিনসিয়ারলি আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চলেছেন সেই জব ডেসক্রিপশনটা শুরুতে আপনাকে পড়তে হবে, যে ডেসক্রিপশনটাতে কি চেয়ে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার যে জব ডেসক্রিপশনটা আপনাকে চাইবে, যে সেইখানে দেখবেন যে এটা চায় ওটা চায় অনেক কিছু চায়। আর আমরা যারা একেবারেই মার্কেটে বিগিনার বা নতুন, ওই জায়গায় গিয়ে কিন্তু আমরা দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা পেয়ে যাই যে ইস, এত এত চাচ্ছে, এই সব চাচ্ছে, আমি তো এতগুলো রেডি না, বা এত কিছু তো আমি জানি না। তো আপনি যদি কোনো একটা পার্টিকুলার জব সার্কুলারের সাথে নিজে যদি আপনি 30% থেকে আমি যদি বলি 40% যদি আপনি দেখেন যে ইউ আর অ্যালাইনড, আপনাকে 100% সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, বিষয় কিন্তু এরকম মোটেও এরকম নয়। আপনি দেখবেন যে যেই জব সার্কুলারে আহ, আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন সেইটার সাথে 40% 30% ম্যাচ করেন কিনা। কেননা অনেকটাই হয় কি, জব সার্কুলারের ভেতর অনেক কিছু লেখা থাকে, হয়তো বা মাল্টিপুল ভ্যাকেন্সির জন্য জব সার্কুলার একটাই। এখন প্রতিষ্ঠানে মাল্টিপুল ভ্যাকেন্সি, হয়তো বা ওয়েব ডেভেলপার নিয়োগ দেবে, হয়তো বা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ দেবে, হয়তো বা একজন ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপার নিয়োগ দেবে, হয়তো বা দুইজন জাভা কটলিন ডেভেলপার নিয়োগ দেবে। তো দেখা যাচ্ছে যে সবগুলো একসাথে কম্বাইন করে যখন একটা জব সার্কুলার লেখে, এরকমও কিন্তু অনেক প্রতিষ্ঠানের টার্গেট থাকে যে আমার জব সার্কুলার একটাই আমি দেব, সেই জব সার্কুলার থেকে পটেনশিয়াল যতগুলো ক্যান্ডিডেট আমি পাবো আমি সবাইকেই জাজ করব, সবার ইন্টারভিউ নেব, দেন যাকে যে পটেনশিয়াল বেশি মনে হয় তাকে সেই জায়গায় গিয়ে আমি প্লেসমেন্ট করব। এইভাবেও কিন্তু ভেবেচিন্তে অনেকে জব সার্কুলারটা দেয়। এখন প্রথমে আপনি যখন জবের ডেসক্রিপশনটা পড়বেন, জবের ডেসক্রিপশনটা পড়ার পরে নিশ্চয়ই কনফিউজড হয়ে পারেন যে
ফ্লাটার চায়, আবার হচ্ছে এখানে রেস্ট এপিআই ডেভেলপমেন্ট চায়, আবার ধরেন ইউআই ইউএক্স চায়, এটার সাথে আবার জাভা স্ক্রিপ্টও চেয়ে বসে আছে। এরকম জবগুলার আপনি লিঙ্কডইনে দেখেন কিংবা বিডি জবসে দেখেন। আমি এক্সট্রিমলি সরি যে আমার এই জায়গাতে নেট কানেকশন এতটাই স্লো কাজ করতেছে যে লিঙ্কডইন লোড হবে এইটাই লোড হচ্ছে না। ওকে, আমরা একটু দেখি আমাদের অন্য কোনো জব পোর্টালগুলো ওপেন হচ্ছে কিনা। বিডি জবসে একটু যাই বা গুগলেই যদি একটা সার্চ করি। গুগল করতেছি, এইটাও যথেষ্ট স্লো। একটু আমাকে কাইন্ডলি যে কেউ একজন বলবেন যে আমাকে আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, এবং আমাকে ক্লিয়ার পাচ্ছেন কিনা। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, স্ক্রিন শেয়ারটা ঠিকঠাক দেখা যাচ্ছে। আমাদের মধ্যে যে কেউ একজন আমাকে একটু ইনশিওর করবেন যে ওকে শোনা ফাইন, যাচ্ছে ভাই। তাইব ভাই বলেছে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি ভাই, দেখা থ্যাংক যাচ্ছে। ইউ ভাই। যেহেতু হ্যাঁ নেট শোনা। থ্যাংক ইউ, যেহেতু নেট শোনা কানেকশন যাচ্ছে, বাট একটু বেশি একটু আর স্লো। কি আটকা যাচ্ছে। আচ্ছা, যেহেতু নেট মাঝে মাঝে কানেকশন একটু এখানে আটকা বেশি স্লো যায়। সেহেতু আমি একটু কনফিউজড। ওকে, ওকে, আমরা শুরু করে দিই আমাদের তারপরে আমরা দেখি নেট কানেকশনটা আর একটু ফাস্ট করার কোনো ওয়ে করা যায় কিনা, আমি ট্রাই করছি। আমি একটু ট্রাই করবো নেট কানেকশনটাকে ফাস্ট করার। ওকে ফাইন, এইবার আশা করি যে ইন্টারনেট কানেকশনটা আগের থেকে ফাস্ট হয়েছে। আমি ব্রডব্যান্ড কানেকশন থেকে মোবাইল ডেটা কানেকশনে চলে আসছি। তো আপনি যখনই কোনো জব ডেসক্রিপশন লিখে বা জবের জন্য সার্চ করবেন, সে আপনি ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার বা ফ্লাটার ডেভেলপার লিখে জাস্ট আপনার জবের জন্য আপনি সার্চ করলেন। এরপরে আপনি এখানে জবের ধরনের ধরেন ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিলেন যে কেমন জব চাচ্ছেন। বা এইখানে আপনি লিঙ্কডইনে গিয়ে আপনার জব সেকশনে চলে গেলেন। জব সেকশনে গিয়ে এইখানে আপনি ফ্লাটার লিখে সার্চ করলেন যে আপনি ফ্লাটারের জন্য জব সার্চ করছেন। তাহলে ফার্স্ট আপনাকে শিখতে হবে কি, নাম্বার ওয়ান জব সার্চিং। আমি যদি একদম জিরো নাম্বারে বলি, যেটা সেটা হচ্ছে জব সার্চিং। আপনি জবটাকে সার্চ করবেন কিভাবে, এইটাও কিন্তু একটা টেকনিকের বিষয়। প্রথম কথা যেটা সেটা হচ্ছে জব সার্চিং। জব সার্চ করার পরে আপনি করবেন কি, আপনি কেয়ারফুলি জবের ডেসক্রিপশনটা পড়বেন যে জব ডেসক্রিপশনে কি কি বলেছে। তো আমরা এখন 1 নম্বর টপিকে আছি, জব সার্চিং। তো লিঙ্কডইনে গিয়ে যদি আপনি ফ্লাটার ডেভেলপার হিসেবে জব সার্চ করেন, জব সার্চ করার পরেই আপনার এখানে উচিত হবে যেটা সেটা হচ্ছে আপনি কেমন জব করতে চাচ্ছেন। আপনি কি রিমোট জব করতে চাচ্ছেন, নাকি আপনি অনসাইট জব করতে চাচ্ছেন, নাকি আপনি হাইব্রিড জব করতে চাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে জব সার্চ করবেন। আদারওয়াইজ হবে কি, ধরেন কোনো একটা অনসাইট জব হয়তো বা দেশের বাইরে, কিন্তু আপনি দেশের ভেতর থেকে সেটাতে অ্যাপ্লাই করে দিয়েছেন, সেইটাতে আপনি যতই এলিজিবল হন না কেন সেইটাতে তো আপনাকে আর নিবে না। আবার কোনো একটা হাইব্রিড জব আছে, হয়তো বা আপনাকে অফিসেও যেতে হবে, আবার রিমোট বাসা থেকেও করতে হবে। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে সেটা আপনার সাথে ম্যাচ করতেছে না, বা আপনি ওই দেশে নাই বা ওই লোকেশনে কোনোভাবেই নাই, সেক্ষেত্রেও কিন্তু ওই জায়গাতে গিয়ে আপনি এলিজিবল হওয়া সত্ত্বেও দেখবেন যে আপনার রেসপন্স আসতেছে না। তো ফার্স্ট কথা যেটা সেটা হচ্ছে আপনি ফ্লাটার ডেভেলপার হিসেবে জব খুঁজছেন, ওকে ভালো কথা। এখন আপনি কি ধরনের জব খুঁজছেন, এখান থেকে আপনি জবের যে ক্রাইটেরিয়া সেটা রিমোট না অনসাইট না হাইব্রিড, আপনি এইটাকে আগে এখানে সিলেক্ট করে দিবেন যে আপনি কেমন জব চাচ্ছেন। এরপরে আপনি যেটা করবেন, ডেট অফ পোস্টেড। ডেট অফ পোস্টেডটা এনি টাইম করে দেবেন না। এনি টাইম করে দিলে হবে কি, একদম দেখবেন যে আজ থেকে 3 মাস আগেও যে জব সার্কুলারটা ছিল ওইটাও চলে আসছে। এইখানে এনি জব না করে দিয়ে আপনি লাস্ট 1 মান্থ করে দিলে সব থেকে বেটার হয়। কারণ এইখানে অনেক জব সার্কুলার আছে যেটা হয়তো বা কোম্পানি সার্কুলার দিয়ে পরবর্তীতে আর খোঁজ খবর নেয় না, বা সেইটার আর কোনো রেসপন্স নাই। তো ওই সব জায়গায় গিয়ে জব সার্কুলার পড়ে সেইখানে আবার অ্যাপ্লাই করে আমি বলবো টাইম ওয়েস্ট করার একেবারে কোনো মানেই হয় না। তো এনি এনি টাইম না করে আপনি 5 মান্থ করে দিতে পারেন যে গত 1 মাসে কয়টা। দেখেন আপনি এনি টাইম করলে পাচ্ছেন 77টা, আর 5 মান্থ করলে পাচ্ছেন 53টা। মানে প্রায় এখানে 25টার মতো কমে যাচ্ছে, 20-25টা কমে যাচ্ছে। তো ওই 20-25টা 1 মাসেরও আগে তারা জব সার্কুলারটা দিয়েছে, কিন্তু 1 মাসেও তারা সার্কুলারটা ক্লোজ করে নাই এবং কোনো রেসপন্সও করে নাই। তো ওই ধরনের যে
জব পোস্ট গুলা এগুলোকে ধরে নেওয়া যায় যে হচ্ছে ডেড ইন টাইপের একগুলো জব পোস্ট, যেইগুলোতে আপনার সার্কুলার দেবে 1 মাসে, 2 মাসে, 3 মাসে, 4 মাস ধরে চলবে, কখন ডাকবে না ডাকবে ঠিক নাই। তো ওইগুলাতে গিয়ে একেবারেই নিজের ভেতরে ফ্রাস্ট্রেশন নিয়ে আসার কোনো দরকার নাই। কারণ আপনি যে ক্যান্ডিডেট হিসেবে যেরকম অ্যাক্টিভ, আপনি সেই ধরনের অ্যাক্টিভ যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোতেই আপনি অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি কুইক রেসপন্স পাবেন। তাহলে এখানে আমি যদি 5 মান্থ লিখি তাহলে পাচ্ছি 53টা, আমি যদি 5 উইক লিখি তাহলে পাচ্ছি 18টা। তাহলে আমি এখানে দিয়ে দিলাম 5 মান্থ। ওকে, 5 মান্থ দিয়ে আমি এই প্যারামিটারটাও সেট করে দিলাম। এরপরে আসেন এক্সপেরিয়েন্স লেভেল। এখানে দেখেন এক্সপেরিয়েন্স লেভেল এক্সিকিউটিভ আছে, ডিরেক্টর আছে, মিড সিনিয়র আছে, অ্যাসোসিয়েট আছে, এন্ট্রি লেভেল আছে, ইন্টার্নশিপ আছে। এখন আপনি যারা এখানে আপনারা আমাকে শুনছেন, এখানে যারা ওয়েবিনারে আপনারা 30-35 জন জয়েন করেছেন, আপনারা কেউই কিন্তু একেবারে এক্সিকিউটিভ লেভেলে নয়, না নন, কিংবা একবারে ডিরেক্টর লেভেলে কিন্তু আপনারা নন। আপনারা কোন জায়গাগুলোতে সার্চ করবেন বা কোন ফিল্টারগুলো দিবেন? আপনি এখানে ইন্টার্নশিপ দিতে পারেন, আপনার জন্য আপনি এন্ট্রি লেভেল দিতে পারেন, এরপরে আপনি অ্যাসোসিয়েট লেভেল দিতে পারেন, এবং ক্ষেত্র বিশেষে আপনি মিড সিনিয়র লেভেলও দিতে পারেন। মিড সিনিয়র মানে কিন্তু একেবারে সিনিয়র না, এখানে আপনি মিড সিনিয়রও দিতে পারেন। মিড সিনিয়র মানে সিনিয়র পর্যায়ে কোনো কিছু না। আপনি আপনার এন্ট্রি লেভেল জব খোঁজার জন্য ইন্টার্নশিপ, এন্ট্রি লেভেল, অ্যাসোসিয়েট, এই তিনটা হচ্ছে একেবারে আপনার জন্য বেস্ট ক্রাইটেরিয়া। দেখেন ইন্টার্নশিপ, এন্ট্রি লেভেল আর হচ্ছে অ্যাসোসিয়েট, এই তিনটা হচ্ছে আপনার জন্য সব থেকে বেস্ট ম্যাচিং। তারপরেও আমরা অনেকেই এখানে রয়েছি যারা হয়তো বা 6 মাস জব করেছি, 1 বছর জব করেছি, হয়তো বা জব করিনি, কিন্তু আমাদের ব্যক্তিগত কাজের এক্সপিরিয়েন্স আছে। কেউ হয়তো বা ক্লায়েন্টের কাজ করেছেন, কিংবা দেখা যাচ্ছে যে আহ, হয়তোবা নিজে নিজে প্রজেক্ট করেছেন, এই রকম অনেকেই কিন্তু এখানে আপনারা রয়েছেন। তো যদি এরকম হয় যে আপনি সেলফ এক্সপেরিয়েন্স আছে, আপনার আপনার প্লে স্টোরে অ্যাপ আছে, বা নিজে নিজে আপনি টুকটাক ফাইবারে কাজ করেছেন, আপওয়ার্কে কাজ করেছেন, সেসব ক্ষেত্রে আপনি অবশ্যই মিড সিনিয়র লেভেল পর্যন্ত আপনার ফিল্টারটা দিয়ে দিতে পারেন। তাহলে এইখানে আমি করলাম কি, আমার এক্সপেরিয়েন্স লেভেলটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আসি আমি কোম্পানি। এইখানে দেখেন অনেক 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 কোম্পানি আছে। তো আমরা তো চাই যে সবগুলা কোম্পানি থেকেই আমাদের জব সার্চ গুলা শো করুক, তো এখানে আমি কোনো কোম্পানি চুজ করে দিচ্ছি না। এরপরে আসেন ইজি অ্যাপ্লাই। ইজি অ্যাপ্লাই ফিল্টার, যেটা এই ফিল্টারটা দেওয়ার কোনো দরকার নেই। কারণ এইখান থেকে হয় কি, কোনো কোনো জবে ইজি অ্যাপ্লাই করা যায়, মানে জাস্ট একটা ক্লিকেই লিঙ্কডইন থেকে অ্যাপ্লাই যেগুলো হয়ে যায় ওইগুলো ইজি অ্যাপ্লাই জব। ইজি অ্যাপ্লাই এই ফিল্টারটারও দরকার নাই। তাহলে ফিল্টার আপনাকে মাথায় রাখতে হবে, নাম্বার 1 আপনি দেবেন হচ্ছে এখান থেকে দেবেন হচ্ছে অল জবসের যে প্যারামিটারটা, এই প্যারামিটারটা দেবেন হচ্ছে আপনি, সরি আমি একটু ব্যাকে যাই, জবসের প্যারামিটারটা দেবেন হচ্ছে আপনি, টাইমটা দেবেন 5 মান্থ, এক্সপেরিয়েন্স লেভেলে আপনি ম্যাক্সিমাম খুঁজতে পারেন মিড সিনিয়র লেভেল পর্যন্ত। আর আপনি যদি রিমোট খোঁজেন তাহলে রিমোট, এখন আপনি যদি মনে করেন যে আমি রিমোটও খুঁজি আবার হচ্ছে অন সাইটও খুঁজি, দুটোই সিলেক্ট করি, তাহলে দেখেন শুধু রিমোট সিলেক্ট করলে আমার আসতেছে 38টা, কিন্তু যখন আমি অন সাইট দিচ্ছি তখন বেড়ে যায় হয়ে হচ্ছে কত, 131টা। এখন এই জায়গায় মনে রাখবেন, যখন আপনি রিমোট জব খুঁজবেন, রিমোট জবের ক্ষেত্রে কিন্তু কোনো দেশ ভ্যারি করে না, কোনো কান্ট্রি ভ্যারি করে না, যে কোনো জায়গা থেকেই ওই জবগুলো করা যায়। তো যদি এরকম হয় যে আপনি রিমোট খুঁজতেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে এইখানে কোনো লোকেশন দেওয়ার দরকার নাই। সেক্ষেত্রে লোকেশন হবে কি, একেবারে আপনার ওয়ার্ল্ড ওয়াইড আপনি জবটা খুঁজতেছেন। কিন্তু যদি এরকম হয় আপনি রিমোট জব খুঁজতেছেন না, আপনি অনসাইট জব খুঁজতেছেন কিংবা হাইব্রিড জব খুঁজতেছেন, সেই ক্ষেত্রে আপনার লোকেশনটা অবশ্যই আপনি বাংলাদেশ করে দেবেন। আদারওয়াইজ কিন্তু কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ আপনি তো আপনার ভিসা, পাসপোর্ট সবকিছু তো রেডি নাই, সেক্ষেত্রে ওই জব সার্চিংটাও আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হলো না। তাহলে এইবার ধরেন আমি রিমোট জব সার্চ করতেছি এবং হাইব্রিড, এখানে আমি রিমোট জব সার্চ করতেছি, অন সাইট এবং হাইব্রিড, তিনটাই সার্চ করতেছি। ওকে, এবার আমি তিনটাই সার্চ করলাম এবং আমার যে লোকেশন, এই লোকেশনটা আমি দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশ, মানে যেইগুলো বাংলাদেশে বসে বসে করা পসিবল হবে সেইটা দিয়ে দিলাম, যেগুলো বাংলাদেশে বসে পসিবল। আমি এখানে আমার অন সাইটও দিয়ে দিলাম, রিমোটও দিয়ে দিলাম, হাইব্রিডও দিয়ে দিলাম, এক্সপিরিয়েন্স লেভেল দিয়ে দিলাম, ইন্টার্নশিপ, এন্ট্রি লেভেল, অ্যাসোসিয়েট লেভেল, মিড সিনিয়র লেভেল, আর জব পোস্টিং টাইম দিয়ে দিলাম যে গত 1 মাসে যেগুলো হয়েছে সেগুলো, আর লোকেশন দিয়ে দিলাম বাংলাদেশ, আর কিওয়ার্ড দিয়ে দিলাম ফ্লাটার ডেভেলপার। এখন ফ্লাটার ডেভেলপার না লিখে এখানে শুধু ফ্লাটার যদি আপনি লেখেন তাহলে না এই সার্চ রেজাল্টটা আরো ম্যাক্সিমাইজড হবে এবং আরো বেটার হবে। দেখেন এইবার যদি আমরা শুধু ফ্লাটার লিখে সার্চ করি, কারণ অনেক জায়গায়
ফ্লাটার ডেভেলপার হয়তো বা পুরো কথাটা লেখা থাকবে না, শুধু ফ্লাটার লেখা থাকবে, বা ফ্লাটার মোবাইল অ্যাপ ডেভেলপার লেখা থাকতে পারে, অথবা সেখানে শুধু ফ্লাটার লেখা থাকতে পারে, বা ফ্লাটার স্কিলের জায়গায় ফ্লাটার লেখা থাকতে পারে। তো এইখানে ফ্লাটার অ্যাপ ডেভেলপার কিংবা ফ্লাটার ডেভেলপার এরকম কোনো কিছু না লিখে শুধু ফ্লাটার লিখে সার্চ করাটাই বুদ্ধিমানের কাজ। তাহলে এইখানে আমি সব দিক থেকে বিচার বিবেচনা করে আমার কিওয়ার্ড সেট করলাম ফ্লাটার, লোকেশন সেট করলাম বাংলাদেশ, 5 মান্থ এক্সপিরিয়েন্স লেভেল ম্যাক্সিমাম আমি মিড সিনিয়র লেভেল পর্যন্ত সিলেক্ট করলাম, আর আমি জব ক্রাইটেরিয়া অনসাইট রিমোট হাইব্রিড সবগুলোই সিলেক্ট করে দিলাম। এখন এই জায়গায় যদি আমি আমার যে রেজাল্ট সেই রেজাল্ট দেখি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ক্রাইটেরিয়া ফুলফিল করে বাংলাদেশের ভিতরে জব পাচ্ছি কয়টা, আমি এখানে বাংলাদেশের ভিতরে রেজাল্ট পাচ্ছি আমি 8টা। এখন আমি যদি শুধু রিমোট জব সার্চ করি যে অনলি আমি রিমোট জবটাই সার্চ করব, তখন এখানে লোকেশন দেওয়ার আর কোনো দরকার নাই। সেক্ষেত্রে লোকেশনটা আপনি উঠায় দেন, কারণ স্পেসিফিক কোনো লোকেশনের জন্য রিমোট জব হয় না। তাহলে এই জায়গায় এবার আপনি সার্চ করেন। এইবার সার্চ করলে আপনি রেজাল্ট পাচ্ছেন কতগুলো। আমি যদি উপরের দিকে যাই, যে আমার কিওয়ার্ড হচ্ছে ফ্লাটার, কোনো কান্ট্রি সিটি কোনো কিছু দেই নাই, রিমোট দিয়ে দিয়েছি, শো রেজাল্ট। এইবার কিন্তু আমরা আবার অনেকগুলা পাচ্ছি। হ্যাঁ, এইবার অনেকগুলো পাচ্ছি রিমোট শো রেজাল্ট। আচ্ছা, এই জায়গায় আমি একবার পেজটাকে আরেকবার রিফ্রেশ করে নিই। নেট কানেকশন স্লো হওয়ার কারণে আমি যে ফিল্টারটা দিয়েছি, বাট ওই ফিল্টারটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয় নাই। হ্যাঁ, ওকে ফাইন। আমি একটু বাংলাদেশ লোকেশনটা উঠাই দিচ্ছি। সরি, বাংলাদেশ লোকেশনটা উঠাই দিলাম। সার্চ। তো এইবার শুধু রিমোট দিছি। ওকে, দেখেন এইখানে নেটের অবস্থা এমন, একটু আগে রেজাল্ট আসলো, এখনই রেজাল্ট হারায় গেছে। আরেকবার একটু রিফ্রেশ করে নেই। আমি জবসে আবার চলে যাচ্ছি। জবসে গিয়ে আমি এখানে শুধুমাত্র লিখলাম ফ্লাটার, যে আমি শুধু ফ্লাটার কিওয়ার্ডে জব সার্চ করব। ওকে ফাইন, এইবার শুধু ফ্লাটার কিওয়ার্ড দিলাম, ভালো কথা। জব পোস্টিং টাইম দিলাম হচ্ছে 5 মান্থ। তারপর এক্সপিরিয়েন্স লেভেল সেট করলাম ইন্টার্নশিপ, এন্ট্রি লেভেল, অ্যাসোসিয়েট, মিড সিনিয়র। এখান থেকে আমি জবের যে টাইপ, এই টাইপ সিলেক্ট করে দিলাম হচ্ছে রিমোট। এখানে লিখলাম হচ্ছে কিওয়ার্ড ফ্লাটার। এখান থেকে বাংলাদেশটা উঠায় দেই। না, একটু আগেও সুন্দর রেজাল্ট আসতেছিল, এখন রেজাল্টই আসতেছে না। একেবারেই সরি আমি। আচ্ছা, একটু বিডি জবসে সার্চ করে ফেলি আমরা। এইখানে নেট কানেকশন এতই স্লো, একটু আগে সার্চ রেজাল্ট আসলো, আবার এখনই সার্চ রেজাল্ট আসতেছে না। ওকে, শুধুমাত্র আমি ফ্লাটার লিখেই বিডি জবসে সার্চ করলাম। ওকে, তাহলে শুধু ফ্লাটার লিখে সার্চ করে আমার রেজাল্ট আসছে কতগুলো, এখানে 22টা ভ্যাকেন্সির আন্ডারে 12টা জব আসছে। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে আপনার জব সার্চ করা। আশা করি জব সার্চ করবেন আপনি কোন ক্রাইটেরিয়া গুলো দিয়ে, এই ক্রাইটেরিয়া গুলো আপনি বুঝে গেছেন। ওকে, এখন জব সার্চ করা হয়ে গেলে আপনি করবেন কি, আপনার জবের যে ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনটা পড়বেন। দেখেন এই যে পাকিজা সফটওয়্যার লিমিটেড, এইখানে ফ্লাটার ডেভেলপার নিবে, ঢুকে যান। এরপরে আপনি দেখবেন যে এইখানে এর যে লেভেলটা, সেই লেভেলটা কি। এই লেভেলে গিয়ে হবে কি, আপনি জব সার্চ করছেন যেহেতু, আপনার যে এক্সপিরিয়েন্স লেভেল এন্ট্রি থেকে শুরু করে অ্যাসোসিয়েট এবং মিড সিনিয়র পর্যন্ত, সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার এক্সপিরিয়েন্স চেয়েছে 2 বছর কিংবা 6 বছর, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স একটুখানি হলেও থাকতে হবে, আদারওয়াইজ আপনার এখানে অ্যাপ্লাই করে কোনো লাভই হবে না। এক্সপিরিয়েন্সটা মোটামুটি ধরেন, যদি আপনার 6 মাসেরও থাকে বা 1 বছরেরও যদি থাকে, বা পার্সোনাল এক্সপিরিয়েন্সও যদি থাকে কাজের, আপনি এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। কিন্তু যদি কোনো এক্সপিরিয়েন্সই না থাকে, তাহলে এই জায়গায় অ্যাপ্লাই করলে কিন্তু কোনো কাজই হবে না। আমরা একটু নিচের দিকে আসি যে আরো কোথায় কোথায় আছে। এইখানে দেখা যাচ্ছে কোডার্স বাকেট, তারপরে বিডি কলিং আইডি, তারপরে সফটেক বিডি, তারপরে ফাইন, আমরা সবগুলোতে দিয়ে থাকি। এইখানে আবার এক্সপিরিয়েন্স বলছে 2 থেকে 3 বছর, এইখানে আবার বলছে এক্সপেরিয়েন্স 1 থেকে 3 বছর। তো যেইখানে আপনি সংখ্যাটা একটু একের দিকে দেখবেন, সেইখানে কিন্তু আপনার ফ্রেশাররাও অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি এরকম হয় যে সংখ্যাটা আরো বেশি, 2 থেকে 6 বছর কিংবা 4 থেকে 6 বছর, ওইখানে যারা আপনারা একেবারেই ফ্রেশার, তাদের কিন্তু অ্যাপ্লাই করলে তেমন কোনো কাজ হবে না, বা তেমন কোনো রেজাল্টও আসবে না। যেরকম এখানে বলে দিচ্ছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স, অ্যাটলিস্ট 3 ইয়ার্স মিনস ওইখানে আপনার অ্যাটলিস্ট অন্তত
1 বছর তো থাকতেই হবে, আদারওয়াইজ দেখবেন যে আপনি ইনিশিয়াল সর্টিং এ বাদ হয়ে গেছেন। সেটা হতে পারে জব এক্সপিরিয়েন্স, হতে পারে পার্সোনাল কাজের এক্সপিরিয়েন্স। এইখানে আবার কি বলছে, এখানে বলছে 1 থেকে 3 বছর। হ্যাঁ, তার মানে আপনারা যারা একেবারে এন্ট্রি লেভেলে আছেন, এটা একটা এন্ট্রি লেভেলই জব। 1 থেকে 3 বছর বা 1 থেকে 2 বছর এগুলো এন্ট্রি লেভেল জবই হয়। তারপরে আমরা একটু এদিকে যাই, এখানে বলছে 1 থেকে 3 বছর, এখানে বলছে 2 থেকে 5 বছর। আচ্ছা, যেগুলো এন্ট্রি লেভেল নয় সেগুলো আমি একদম কেটে দিচ্ছি। 2 থেকে 3 বছর এটাও কেটে দিলাম, অ্যাটলিস্ট 2 ইয়ার্স এটাও কেটে দিলাম, 1 থেকে 3 বছর এইটাও হচ্ছে 1 থেকে 3 বছর। এইটা কি বলছে, অ্যাটলিস্ট 3 ইয়ার্স, এইটাও কেটে দিলাম। ওকে, তো এই দুটা জব ডেসক্রিপশন আমরা একটু পড়ে দেখি যে কি বলতেছে, জবে আসলে কি চাচ্ছে। তাহলে ফার্স্ট ছিল আমাদের কি, জব সার্চিং। সেকেন্ড হচ্ছে জব ডেসক্রিপশন। তো জব ডেসক্রিপশন পড়ার সময় আপনি প্রথমেই যেই জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স কতখানি চাচ্ছে। তো আপনি কোন লেভেলে জব সার্চ করতেছেন, আপনি জব সার্চ করতেছেন এন্ট্রি লেভেলে বা অ্যাসোসিয়েট লেভেলে, তার জন্য 1 থেকে 3 বছর বা 1 থেকে 2 বছর এই ক্রাইটেরিয়ার ভেতরে যেই এক্সপিরিয়েন্স লেভেলটা থাকবে এটা আপনার জন্য বেটার। এরপরে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে এডুকেশন। এখন এডুকেশনটা যেটা, এই এডুকেশনটা কিন্তু ম্যান্ডেটরি না। হ্যাঁ, সফটওয়্যার কোম্পানিগুলোতে যেই জবের যে এডুকেশন রিকোয়ারমেন্ট, এই এডুকেশন রিকোয়ারমেন্টটা এটা কিন্তু এই না, মানে ম্যান্ডেটরি না। তবে কতটুকু ম্যান্ডেটরি আমি একটু বলি। গ্রাজুয়েশনটা কিছু কিছু প্রতিষ্ঠান আছে গ্রাজুয়েশনটা লাগে বা গ্রাজুয়েট হতে হয়। যেরকম এখানে লিখছে দেখেন, ব্যাচেলর অফ সায়েন্স মানে গ্রাজুয়েট, অথবা ডিপ্লোমা, অথবা আদার্স, এরকম লিখে দিছে। আবার কিছু কিছু জায়গায় দেখবেন আপনি লিখে দিছে যে হচ্ছে আম, একেবারে সরাসরি সিএসসি লিখছে। তো সরাসরি সিএসসি লিখছে দেখে যে আপনি সিএসসি ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না, বিষয়টা কিন্তু মোটেও একেবারেই একেবারেই আমি বলবো সেরকমটা একেবারেই নয়। তো এই জায়গাতে আপনারা একেবারেই বিভ্রান্ত হবেন না যে আমাকে সিএস হতেই হবে। যেরকম দেখেন, এই যে বিডি কলিং আইটি, এটা মোটামুটি একটা ভালো প্রতিষ্ঠান। এইখানে শুধু লিখছে ব্যাচেলর অফ সায়েন্স, শুধু লিখছে ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স, অথবা লিখছে ডিপ্লোমা। তো যদি এরকম হয় যে ব্যাচেলর অফ সায়েন্স বা ডিপ্লোমা লিখে রাখছে অথবা আদার্স লিখে রাখছে, তাহলে তো কোনো সমস্যাই নাই। কিন্তু যদি এরকম হয় যে সিএসসি লিখে রাখছে, তারপরেও কোনো সমস্যা নাই, কেননা সুইটেবল ক্যান্ডিডেট পাইলে তারা এখান থেকে নিয়ে নেবে। তো এই জায়গাতে আপনি যখন এডুকেশনের যে রিকোয়ারমেন্ট এডু, এই এডু দেখবেন, এই এডু দেখেও তাহলে কনফিউজ হওয়ার কোনো বিষয় নাই। এই বিষয়টা আশা করি বুঝে গেছেন। আর ম্যাক্সিমাম জায়গাতেই আপনি দেখবেন যে ব্যাচেলর অফ সায়েন্স অথবা আদার্স অথবা ব্যাচেলর এরকম লেখা আছে। যেরকম একটু আগেই আমরা দেখলাম যে দুইটা জব সার্কুলারেতে আমরা দেখলাম যে ব্যাচেলর ডিপ্লোমা অথবা আদার্স এরকম কিছু লেখা আছে। আবার দুইটা জব সার্কুলারে আমরা দেখলাম যেখানে সিএসসি লেখা আছে। তো যেইখানে সিএসসি লেখা আছে সেইখানেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেইখানে সিএসসি লেখা নাই, ব্যাচেলর অফ সায়েন্স কিংবা ডিপ্লোমা কিংবা আদার্স লেখা আছে, সেইখানেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আসি, এইখানে আপনি আরেকটা জিনিস দেখবেন সেটা হচ্ছে এজ। কত বছর বা বয়সের লোকজন তারা খুঁজছে। কেননা এইখানে কিন্তু টিম ওয়ার্কের একটা বিষয় আছে। হ্যাঁ, আপনি দেখেন যে এইখানে লেখা আছে যে এজ, প্রত্যেকটা জবেই কিন্তু এজ দেওয়া থাকে যে নিশ্চয়ই খুব ছোট একটা বাচ্চাকে খুব এজেড একটা টিমের সাথে কাজ করতে দেবে না। আবার ধরেন খুব বুড়ো একটা লোক একদম এজেড 50 কিংবা 55 বছর, তাকে নিশ্চয়ই আপনার একদম ইয়াং যে টিমের সঙ্গে হাতের দিবে না। পাতার দিকে দাঁড়ান। টিম ম্যানেজমেন্ট একটা বড় বিষয় এখানে। কৌশিক রনক ভাই, আপনি হোস্ট হয়ে গেছেন যে সামহাউ, আমাকে যদি একটু হোস্ট কন্ট্রোলটা দিতেন। কৌশিক রনক ভাই, আপনি শুনতে পাচ্ছেন? কৌশিক রনক ভাই, আপনি হোস্ট কন্ট্রোলে জি, আছেন? আমি শুনতে পাচ্ছি। জি, আমাকে একটু হোস্ট কন্ট্রোলটা দিবেন। সামহাউ আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম একবার, ওই জায়গার সময় হোস্ট কন্ট্রোলটা আপনার কাছে চলে গেছে। আপনি জাস্ট যদি আমার নামের পাশে ক্লিক করে এখান থেকে হোস্ট অপশনটা আমাকে দিতেন। জি ভাই, আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি পেয়ে গেছি। এখন এজের এই জায়গাটা একটু দেখবেন। হ্যাঁ, যে সে এখানে এজ রিকোয়ারমেন্ট চেয়েছে ধরেন 40 থেকে 45, তার মানে তারা একটু ম্যানেজেরিয়াল লোকজন খুঁজতেছে, বা একেবারে কোডার খুঁজতেছে না, একটু টিম লিড টাইপের লোকজন খুঁজতেছে। এখানে এজটা এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি কোন ধরনের টিমে কাজ করতেছেন। তো ম্যাক্সিমাম জায়গাতে দেখবেন এই এজের যে লিমিটটা, এই লিমিটটা দেখবেন যে এইখানে কিছু কিছু জব ডেসক্রিপশন বাদ দিয়ে ম্যাক্সিমাম জব ডেসক্রিপশনেই দেখবেন একটা এজ বলে দেওয়া থাকে। এই যে যেরকম এখানে বলে দিছে যে এজ অ্যাট লিস্ট 22 ইয়ার্স। আপনাদের মধ্যে অনেক লার্নার আপনারা আছেন যে 17 বছর বয়স, 18 বছর বয়স, কিংবা 20 বছর এখনো হয়নি, এরকম অনেক লার্নার আছেন। তো
বা একেবারে ছাত্র, ফার্স্ট ইয়ারে পড়েন বা সেকেন্ড ইয়ারে পড়েন, এই জায়গাটাতে একটা বিষয়, তা আপনি একটু এজটা একটু দেখবেন যে ওইটা আপনার ইয়ার ভেতরে, এরিয়ার ভেতরে পড়ে কিনা, ওইটা আপনাকে কিছুটা পয়েন্টে এগিয়ে রাখবে। এরপরে আসি আমরা আর কি কি জব ডেসক্রিপশনের ভেতরে আমরা দেখব। এরপরে আমরা জব ডেসক্রিপশনের ভেতরে দেখব যে কোর টেকনিক্যাল স্কিল, কোর কোর একেবারে কোর টেক স্কিল, কোর টেকনিক্যাল স্কিল কোনটা চেয়েছে, কোর টেক স্কিল কোনটা চাইছে। কারণ একটা জব ডেসক্রিপশনের ভিতরে অনেক ধরনের স্কিল কিন্তু চাওয়া থাকে। আপনি দেখবেন একটা জব ডেসক্রিপশনের ভিতরে একদম মুড়ি মুড়কি থেকে শুরু করে একদম ওয়েব ইউআই ইউএক্স থেকে শুরু করে অনেক কিছু চাওয়া থাকতে পারে জব ডেসক্রিপশনের ভিতরে। কিন্তু এর কোর স্কিলটা অ্যাকচুয়ালি কি, কোনটা কোনটা ফোকাসড, আপনাকে এখান থেকে যে ফোকাসড ডেসক্রিপশনটা, সেই ফোকাসড ডেসক্রিপশনটা এখান থেকে খুঁজে বের করতে হবে, বা ফোকাস টেকনিক্যাল স্কিলটা এখান থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন জায়গাটাতে আমার জব ডেসক্রিপশনটা একেবারে বেশি ফোকাসড। দেখেন আমি যদি এই জব ডেসক্রিপশনটাই দেখি, এইখানে লেখেন, এখানে কি কি লেখা আছে। এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে। লেখা আছে কি, আপনাকে হচ্ছে ইউআই ডিজাইন প্রিন্সিপাল জানতে হবে, আপনাকে রেস্ট এপিআই জানতে হবে, আপনাকে হচ্ছে ফ্লাটার জানতে হবে, এটা জানতে হবে, ওটা জানতে হবে, থার্ড পার্টি এসডিকে জানতে হবে, অ্যান্ড্রয়েড এর কোর্স বেস জানতে হবে, তারপরে হচ্ছে গুগল প্লে স্টোর জানতে হবে, অনেক কিছু লেখা। তো একটা জব ডেসক্রিপশন যখন লেখে তখন কিন্তু অনেক কিছু দেখবেন যে চেয়ে টেয়ে লেখে। আপনারাও সিভিতে কিন্তু কম লেখেন না, বিশেষ ক্ষেত্রে দেখবেন সিভিতেও কিন্তু আপনারা অনেক কিছু লিখে থাকেন। সিভিতেও আপনারা অনেক কিছু লেখেন, যেগুলো পারেন সেগুলোও লেখেন, যেগুলো একটু কম পারেন দেখা যাচ্ছে যে আপনি সেইগুলোও লিখতেছেন, আবার যেগুলো আপনি পারেন না আপনি সেইগুলোও লিখতেছেন। তো আপনারা যেরকম জব ডেসক্রিপশনে অনেক কিছু লেখেন, যারা সার্কুলার দেয় তারাও কিন্তু অনেক কিছু লেখে। কিন্তু আপনাকে এখান থেকে কোর বিষয়টা খুঁজে বের করতে হবে যে এখানে কোর বিষয়টা কোনটা। দেখেন আমরা যদি এই জব ডেসক্রিপশনটাই দেখি, এই জব ডেসক্রিপশনটা যদি আমরা দেখি, এর ভেতরে দেখেন আহ, কি কি লেখা আছে। লেখা আছে আপনাকে অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে, ব্যাকএন্ড সার্ভিস কিভাবে কানেক্ট করে বা ব্যাকএন্ড সার্ভিস কিভাবে সংযুক্ত করে, সেইটা আপনার লাগতেছে। আপনার অ্যান্ড্রয়েডের এসডিকে, আইওএস এর এসডিকে, এবং ওভারঅল এখানকার পুরো জব ডেসক্রিপশনটা যদি আপনি পড়ে দেখেন, তাহলে কি করতেছে শেষ প্রত্যেকটা জায়গাতে যেভাবেই লিখুক না কেন, সে কিন্তু কোর ভাবে আপনার ফ্লাটারটাই চাচ্ছে। অনেক কিছু লেখা আছে বাট এর যে কোর টেকনিক্যাল স্কিলটা, সেই টেকনিক্যাল স্কিলটা কিন্তু ফ্লাটার। আবার এই জায়গায় যদি আমরা এই জব ডেসক্রিপশনটা দেখি, এখানে কি কি লেখা আছে দেখেন। এখানে লেখা আছে ফ্লাটার ডেভেলপার অর সিমিলার রোল, আবার লেখা আছে ফ্লাটার ফ্রেমওয়ার্ক, আবার লেখা আছে স্ট্রং নলেজ অন রেস্টফুল এপিআইস। দেখেন প্রত্যেকটা ফ্লাটার ডেসক্রিপশনের ভিতরে কিন্তু আপনি রেস্টফুল এপিআই নলেজ এই সংক্রান্ত কথাবার্তা পাবেন। তার মানে এই না যে আপনাকে রেস্ট এপিআই ডেভেলপার হতে হবে, এটা মানে বোঝাচ্ছে যে আপনি রেস্ট এপিআই ইন্টিগ্রেট করতে পারেন কিনা, আপনি রেস্ট এপিআই কি জিনিস সেটা বোঝেন কিনা, রেস্ট এপিআই কল করতে পারেন কিনা সেটা বোঝাচ্ছে। সো ফ্লাটারের জব ডেসক্রিপশনের ভিতরে রেস্টফুল এপিআই কিংবা রেস্ট এপিআই কথাটা দেখে এইটা ভাবার দরকার নাই যে আপনাকে রেস্ট এপিআই ডেভেলপার হতে হবে। কেননা আপনি এখানে একটু ভালো করে পড়ে দেখেন যে কি বলছে। বলছে স্ট্রং নলেজ অফ রেস্টফুল এপিআই অ্যান্ড দেয়ার ইন্টিগ্রেশন, যে রেস্টফুল এপিআই কিভাবে কাজ করে, কিভাবে ইন্টিগ্রেট করে, সেটার ইন্টিগ্রেশনটা আপনি জানেন কিনা। আপনাকে কিন্তু এখানে লারাভেল রেস্ট এপিআই ডেভেলপার কিংবা নোডজেস রেস্ট এপিআই ডেভেলপার হতে বলে নাই। আবার দেখেন আমরা যদি আরো একটা জব ডেসক্রিপশন দেখি, এই জব ডেসক্রিপশনের ভেতরে আবার কি কি লেখা আছে দেখেন। কোডিং সিকিউরিটি অনেক কিছু লেখা আছে। এইখানে আবার রেস্ট এপিআই, হ্যাঁ এইখানেও রেস্ট এপিআই কথাটা লেখা আছে, লেখেন। এখানে লেখা আছে ওয়েল ভার্স ইন রেস্ট এপিআই জেসন অ্যান্ড এক্সএমএল। এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে যে আপনি রেস্ট এপিআই বোঝেন কিনা, রেস্ট এপিআই ইমপ্লিমেন্ট করতে পারেন কিনা। আপনাকে তো রেস্ট এপিআই ডেভেলপার হতে বলে নাই। এই জায়গায় গিয়ে কিন্তু ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার যারা আমরা আছি আমরা কনফিউজড হয়ে যাচ্ছি। আমরা মনে করতেছি জব ডেসক্রিপশনের ভিতরে তো রেস্ট এপিআই কথাটা লেখা আছে, তার মানে মনে হয় আমাদেরকে রেস্ট এপিআইও জানতে হবে। মোটেও কিন্তু ব্যাপারটা সেটা নয়। তাহলে কোর টেকনিক্যাল স্কিলটা খুঁজে বের করা হচ্ছে আপনার কাজ। এবং এই জব ডেসক্রিপশনের ভিতরে রেস্ট এপিআই বলতে কি বোঝানো হচ্ছে সেইটাও আশা করি আমরা বুঝে গেছি, যে আপনি রেস্ট এপিআই ইমপ্লিমেন্ট করতে পারেন কিনা বা আপনি বোঝেন কিনা। এখন প্রশ্ন হচ্ছে আপনি যখন ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখবেন তখন তো ভাই রেস্ট এপিআই ইন্টিগ্রেট করা হচ্ছে এটার একটা প্রাইমারি কাজ, বা এটার একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা তো আপনি শিখবেনই।
কিন্তু আপনাকে কিন্তু ব্যাকএন্ড ডেভেলপার হতে বলছে না, রেস্ট এপিআই ডেভেলপার হতে বলছে না, বরং বলছে যে আপনি রেস্ট এপিআই ইন্টিগ্রেট করতে পারেন কিনা, অর্থাৎ ফ্লাটারের ভিতরে রেস্ট এপিআই কে কল করতে পারেন কিনা, এইটা চাইতেছে। এরপরে আসি, জব ডেসক্রিপশনের ভিতরে আপনি আর কি কি দেখবেন। জব ডেসক্রিপশনের ভিতরে আপনি দেখবেন জব কনটেক্সট, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জব কনটেক্সটটা দেখবেন, জব কনটেক্সটের ভিতরে কি লেখা আছে। কেননা পুরো জব ডেসক্রিপশনের ভিতরে যা কিছু থাকে, যা কিছু থাকে তার পুরো সামারিটা কিন্তু কনটেক্সটের ভিতরে ছোট্ট করে লেখা থাকে। এখানে কি লেখা আছে দেখেন, উই আর লুকিং ফর অ্যান এক্সপেরিয়েন্সড ফ্লাটার ডেভেলপার হু উইল জয়েন আওয়ার talent development team at works on mission critical application. Your duties will include managing Flutter application while providing expertise in full software development lifecycle for concept design and testing. এই কনটেক্সটটা যদি আপনি একটু পড়েন তাহলে দেখবেন এই পুরো বিষয়টা আপনি বুঝে গেছেন যে আপনাকে একটা ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপার চাচ্ছে। আবার আপনি এই জায়গায় দেখেন এজ লিমিটটা দেখে কিন্তু আরেকটা জিনিস আপনি এখান থেকে মেজার করতে পারেন যে সে ফ্রেশার চাই কিনা। যাদের বয়স মোটামুটি 20, 22 কিংবা 24 তারা কিন্তু ফ্রেশারই। কারণ একটা মানুষের ব্যাচেলর কমপ্লিট হইতে হইতে তার বয়সটা এমনিতেই 24 হয়ে যায়, 22, 23, 24 এমনিতেই হয়ে যায়। এইখানেও দেখেন আবার বয়স চাইছে কত, 20 বছর। এক্সপিরিয়েন্স আবার লেখে রাখছে 2-3 বছর। তাহলে যার বয়সই 20 বছর হবে, এজ লিমিট যার বয়সই যার 20, সেখান থেকে যদি আরো 3 বছরের এক্সপিরিয়েন্স বাদ দেন, বয়স হয় 17, এরকম তো ডেভেলপারই খুঁজে পাওয়া যাবে না। সো এখানে এক্সপিরিয়েন্স 2 থেকে 3 লিখেছে, কিন্তু বয়সটা দেখবেন আপনি যে আপনার বয়সের সঙ্গে ম্যাচ করে কিনা। সে এখানে এক্সপিরিয়েন্স লিখে রাখছে 6 বছর, কিন্তু এখানে এজ লিখে রাখছে এজ লিমিট হচ্ছে 20 বছর। এখন 6 থেকে 20 বাদ দেন, তাহলে 14 বছর। তাহলে 14 বছর থেকে নিশ্চয়ই কেউ ফ্লাটার মোবাইল অ্যাপ্লিকেশন বাংলাদেশে ডেভেলপ করে, এটা তো খুঁজে পাওয়া খুব মুশকিল। সো এই এজ লিমিটটা দেখেও আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। এখানে এক্সপিরিয়েন্সটাকে আপনি এখান থেকে কি করতে পারেন, ওইটাকে আপনি ওভারলুক করতে পারেন। আমরা এইটা একটু দেখি, এখানে এক্সপিরিয়েন্স চেয়েছে কত, 2 থেকে 5 বছর। কিন্তু এখানে আবার এজের কোনো লিমিট দেওয়া আছে কিনা আমরা একটু যদি পরে দেখি, এখানে এজ কিছু বলা আছে কিনা। এখানে এজ নিয়ে আবার তেমন কিছু বলা নাই। সো দিস ইজ কনফিউজিং। যদি এজ নিয়ে বলা থাকতো যে এজ চাই হচ্ছে আমার 20 থেকে 25 বছর, তাহলে কিন্তু আপনি বুঝেই গেলেন যে আপনার লিমিটের ভেতরে আপনি পড়েন। যেরকম দেখেন, এইটাতে কিন্তু আপনারা যারা ফ্রেশার তারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখেন এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 3 বছর চাইছে, কিন্তু এজ লিমিট বলছে 22 থেকে 30। ভাই যারা ফ্রেশার তাদের বয়স তো কেবল 20 কিংবা 22 কিংবা 24, তার মানে আপনি এই এজ লিমিটের ভেতরে পড়েন। তাহলে আমি আশা করি এই জায়গাতে এই এজ আর হচ্ছে এক্সপেরিয়েন্সের সম্পর্কটা বা এজ ভার্সেস এক্সপেরিয়েন্সটা বুঝতে পেরেছেন, যে এজ ভার্সেস এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্সে মিলে গেলেও কাজ হবে, আবার যদি এজেও যদি আপনি মিলে যান, ওই এজ লিমিটের ভেতরে যদি আপনি থাকেন, আপনি অ্যাপ্লাই করে দেবেন। এরপরে আমরা একটু আসি পরের দিকে কি বলতেছে। আমরা এই জব ডেসক্রিপশনটাই সে দেখি। এইখানে দেখেন বলছে যে এক্সপিরিয়েন্স হতে হবে 3 বছর, কিন্তু এজ লিমিটের সঙ্গে তো আপনি ম্যাচ করে গেছেন, ওকে ফাইন, তাহলে আপনি করে দেন, অ্যাপ্লাই করে দেন। কিন্তু এইখানে আবার দেখেন এজ লিমিট লেখার পরে এখানে আবার লেখছে ফ্রেশার্স আর অলসো ইনকারেজ টু অ্যাপ্লাই। তার মানে ফ্রেশারদের ভিতরেও যদি ভালো পায় তারা নিয়ে নিবে, ওকে ফাইন। এবং এখানে লেখছে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, বা কোনোটাতে লেখা আছে শুধু বিএসসি, হতে পারে যেটাই লেখা থাক না কেন। এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসি। এরপরে আপনি দেখবেন যে আপনার জেন্ডারটা এখানে অবশ্যই দেখবেন। হ্যাঁ, জেন্ডারটা অবশ্যই দেখবেন যে কি কি জেন্ডার, মানে ছেলে চাচ্ছে না মেয়ে চাচ্ছে, নাকি কোনো কিছু লেখা নাই। যদি এরকম হয়, এখানে লেখা আছে অনলি মেল, এখানে লেখেন স্পেসিফিক ভাবে বলে দিছে কিন্তু যে পুরুষ মানুষ সারা নেবে না। এখন হতে পারে যে এটা নাইট শিফটে কাজ হতে পারে, ডে শিফটে কাজ হতে পারে, অফিসে রাত বিরাত অনেক বিষয় আছে। লিখে দিছে যে হতে হবে অনলি মেল, আপনাকে শুধু পুরুষ মানুষ হলেই হবে, মেয়ে মানুষ নিবে না এরা। তো সেক্ষেত্রে ওই জায়গাতেও কিন্তু একটা বিষয় থাকে, কারণ কারো কারো ডিউটি রাতে, কারো কারো ডিউটি দিনে। আমরা একটু দিনের দিকে আসি। গ্রামীণ টেলিকম ট্রাস্ট এরা কি করেছে, এরা বলেছে যে অ্যাটলিস্ট 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, কিন্তু এজ নিয়ে আবার কোনো কিছু এখানে বলা নাই। তো আপনি এজের শখে যেহেতু পড়ছেন না, সেহেতু ওই জায়গায় গিয়ে এই জায়গাটা আপনার হচ্ছে কনফিউজিং। সো ওই জায়গায় গিয়ে দেখা যাবে যে আপনার অ্যাপ্লাই করলেও কাজ হচ্ছে না। এটা আবার খুব সুন্দর মিলে যায়, যেটা একটু আগে আমরা দেখলাম বিডি কলিং আইটি, 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে বটে, কিন্তু এজ লিমিট দিয়েছে 20 থেকে 35। সো এজ ভার্সেস এক্সপিরিয়েন্সের যে মার প্যাচ, এই মার প্যাচে আপনি পড়ে গেলেন, ওকে ফাইন। এরপরে আপনি করবেন কি, আপনার যে জব কনটেক্সট বা ডেসক্রিপশন সেটা পড়বেন। এই যে রেসপন্সিবিলিটিজ অ্যান্ড কনটেক্সট, কনটেক্সটে কি কি লিখছে দেখেন, এগুলো তো আমরা পড়লামই। এরপরে আসি, আহ এই তো
আমার মনে হয় এইগুলো দেখলেই এনাফ জব ডেসক্রিপশনের ভিতরে। আর কোনো কিছু এখানে দেখার কোনো দরকারই নাই। জব কনটেক্সট। তাহলে জব ডেসক্রিপশন আমরা কিভাবে পড়বো আশা করি বুঝতে পেরেছি। জব সার্চিং গেল, জব ডেসক্রিপশনের ভিতরে আমরা এক্সপেরিয়েন্স কতটুকু চেয়েছে, এডুকেশনটা নিয়ে কনফিউজড হওয়ার কিছু নাই, এজের বিষয়টা মাথায় রাখবো, কোর টেকনিক্যাল স্কিলটা খুঁজে বের করব। কারণ একটা জব ডেসক্রিপশনের ভিতরে অনেক কিছু চাইতে পারে, অনেক কিছু লেখা থাকতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি সে কি চায়, অ্যাকচুয়াল বক্তব্যটা কি বা সামারিটা কি, কোর টেকনিক্যাল স্কিলটা কি, সেই কোর টেকনিক্যাল স্কিলটা যদি ফ্লাটারের সঙ্গে ম্যাচ করে যায় তাহলে আপনি অ্যাপ্লাই করে দিলেন। আর রেস্ট এপিআই বলতে আসলে সাব সার্কুলার গুলোতে ফ্লাটারে কি বোঝায় সেটাও বুঝে গেছেন। অনেকে কিন্তু এটা ধরেই নিয়েছে যে রেস্ট এপিআই লেখা আছে তার মানে আপনাকে রেস্ট এপিআই ডেভেলপমেন্ট জানতে হবে। বিষয়টা ওরকম না। বিষয়টা হচ্ছে আপনি রেস্ট এপিআই বোঝেন কিনা, আর ফ্লাটারের অ্যাপ্লিকেশনের ভিতরে যেহেতু রেস্ট এপিআই কল করতে হয়, সো আপনি কল করতে পারেন কিনা, এর ইন্টিগ্রেশন বুঝেন কিনা সেটা। এরপরে আপনি জব কনটেক্সট, কনটেক্সট বা এটাকে আমরা বলতে পারি রেসপন্সিবিলিটিস, রেসপন্সিবিলিটিস জব কনটেক্সট বা রেসপন্সিবিলিটিস গুলো আপনি এখান থেকে দেখে নেবেন যে সেইগুলোর সঙ্গে আপনি, রেসপন্সিবিলিটিস বা কনটেক্সটের সঙ্গে আপনি, যেটা বললাম যে আপনি 40% ম্যাচ করেন কিনা। কারণ আপনি 100% ম্যাচ কিন্তু করবেন না, আপনি 30 to 40% ম্যাচ করেন কিনা। যদি ম্যাচ করেন তাহলে আপনি অ্যাপ্লাই করে দিবেন। কারণ জব কনটেক্সট বা রেসপন্সিবিলিটিস এর ভেতরে কিন্তু অনেক কিছু লেখা থাকতে পারে, সবাই তো এটার সঙ্গে 100% ম্যাচ করবে না। আপনি এটার সঙ্গে যদি 30 to 40% ম্যাচ করেন রেসপন্সিবিলিটিস কিংবা কনটেক্সটের সাথে, তাহলে আপনি অ্যাপ্লাই করে দেবেন। এজ ভার্সেস এক্সপিরিয়েন্সের বিষয়টাও বুঝতে পেরেছেন, জেন্ডারের বিষয়টাও বুঝতে পেরেছেন। এখন জব ডেসক্রিপশন পড়ার পরে আপনি দেখবেন অ্যাপ্লাই প্রসেস। এরপরে আমরা একটু আসি অ্যাপ্লাই প্রসেস। অ্যাপ্লাই প্রসেস, তো যদি অ্যাপ্লাই প্রসেস আপনি দেখবেন যে কোনোটা আছে একেবারে ওয়ান ক্লিক অ্যাপ্লাই, ওয়ান ক্লিক অ্যাপ্লাই, আবার কোনোটাতে দেখবেন যে হচ্ছে ম্যানুয়াল ইমেইল সেন্ডিং এরকম আছে। আবার কোনোটাতে দেখবেন যে হচ্ছে প্রোফাইল মেকিং। যেরকম আমাদের, আমি যে প্রতিষ্ঠানে জব করি এই প্রতিষ্ঠানের কথা যদি আমি বলি, আমাদের যে আহ, নিজস্ব সফটওয়্যার আছে ওইখানে গিয়ে যারা জবের জন্য অ্যাপ্লাই করে তাদেরকে করতে হয় কি, প্রোফাইল তৈরি করতে হয়। এখানে কিন্তু বিডি জবস থেকেও অ্যাপ্লাই করা যায় না। আবার হচ্ছে আমি এটাকে অন সাইট বলতে পারি, অন সাইট, অন সাইট, অন সাইট। এখানে আমাদের জব সার্কুলার যেগুলো হয় আপনি বিডি জবস থেকে যে ওখানে সরাসরি এক ক্লিকে অ্যাপ্লাই করে দেবেন, কিছু কিছু ক্ষেত্রে ওই ধরনের কোনো সুবিধা থাকে না। আবার ম্যানুয়াল ইমেইলেরও কোনো ব্যবস্থা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না। এটার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমাদের নিজস্ব যে সফটওয়্যার থাকে ওই সফটওয়্যারে ইউজার এসে বা ক্যান্ডিডেট এসে করে কি, তার প্রোফাইল পূরণ করে, তার প্রোফাইল পূরণ করে ওই জায়গায় গিয়ে সে অ্যাপ্লাই করে। হ্যাঁ দেখেন এইখানে ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক আপ করা আছে যে আইডিএলসি, এই যে এক্সপ্লোর জবস অ্যাট আইডিএলসি। আপনি যদি এই ক্যারিয়ারে চলে যান, এখানে দেখেন জবের লিস্ট দেখাচ্ছে। এই মুহূর্তে একটা জব ডেসক্রিপশন ফাঁকা, মানে একটা জব হবে আর কি, এখন একটা নিচ্ছে। জব ডেসক্রিপশনটা দেখলেন, দেখে এইখানে যে অ্যাপ্লাই নাও করতে যদি ধরেন আপনি, তাহলে আপনাকে বলতেছে কি লগ ইন রেজিস্ট্রেশন করেন এখানে আপনি করে, আপনি একটা প্রোফাইল কমপ্লিট করেন। বিডি জবসে যেরকম প্রোফাইল তৈরি করে, ওরকম যেগুলো একটু বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান ওইগুলোতে আপনি দেখবেন যে আপনি ওয়ান ক্লিক অ্যাপ্লাইয়েরও অপশন পাচ্ছেন না, ম্যানুয়াল ইমেইল সেন্ডিং এরও আসলে কোনো ঘটনা সেখানে নাই। সেখানে অনসাইট প্রোফাইল মেকিং এর একটা বা প্রোফাইল বিল্ডিং এর একটা বিষয় আছে। যেরকম ধরেন আপনি ইনোসিসে যদি অ্যাপ্লাই করেন তাহলে ওইখানে দেখবেন ওদের ওয়েবসাইটে গিয়ে, বা ওই ওয়েবসে যদি অ্যাপ্লাই করেন, বা ধরেন আমি যে প্রতিষ্ঠানে জব করি এইখানে গিয়ে যদি কেউ অ্যাপ্লাই করেন, এইখানে দেখবেন যে হচ্ছে আপনাকে লগ ইন রেজিস্ট্রেশন করে তারপরে আমাদের যে সফটওয়্যার আছে ওই সফটওয়্যারে গিয়ে আপনাকে প্রোফাইল বিল্ড আপ করে তারপরে অ্যাপ্লাইটা করতে হচ্ছে। তো যেভাবেই থাকুক না কেন, যেইটা যেইভাবে থাকবে আপনি ওইভাবেই অ্যাপ্লাই করবেন। বাট আপনি চেষ্টা করবেন একটু মাল্টিপুল অ্যাপ্লাই করতে। মাল্টিপুল অ্যাপ্লাই করতে মানে হচ্ছে, যদি এরকম থাকে যে অন ক্লিকেও অ্যাপ্লাই করা যায়, ম্যানুয়াল ইমেইল সেন্ডিং এরও অপশন আছে, আবার অন সাইট প্রোফাইল বিল্ডিং এরও অপশন আছে, আপনি তিনটাই করবেন, কোনো অপরচুনিটি মিস করবেন না। যেরকম আমরা যদি এইখানে আসি, এই জবটাতে অন ক্লিক, এই যে অ্যাপ্লাই নাও, এখানে জাস্ট একটা ক্লিক করে আপনি বিডি জবসে লগ ইন রেজিস্ট্রেশন করে কিন্তু অ্যাপ্লাইটা এক ক্লিকে করে দিতে পারতেছেন। তো এক ক্লিকে যদি করার একটা অপশন থাকে করলেন। আবার দেখবেন কিছু কিছু জবে এক ক্লিকেও করার একটা অপশন দেয়, আবার ম্যানুয়ালি মেইলও পাঠাইতে বলে। আমরা যদি নিচের দিকে একটু দেখি, ম্যানুয়ালি মেইলও পাঠাইতে বলে। যদি এরকম থাকে যে ম্যানুয়ালি ইমেইলও পাঠাইতে বলেছে, তাহলে ওই সুযোগটা কোনোভাবেই মিস করবেন না। আমরা এরকম যদি একটা জব খুঁজে দেখি,
পাবেন, আপনি এখানে গিয়ে সার্চ করলেই পাবেন। আমি এখানে জাস্ট কিছুই না লিখলাম, জাস্ট এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি, ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি আইটি টেলিকমিউনিকেশন। ওকে, আইটি টেলিকমিউনিকেশন গুলোতেই সফটওয়্যার ডেভেলপারদের সার্কুলার গুলা হয়। এখন এইখানে এসে আমি ধরেন, এখানে লেখা আছে কি, নিচের দিকে একটু আসি, নিচের দিকে একটু আসি। ধরেন এইখানে ধরেন এই যে পিএইচপি ডেভেলপার, আমরা একটু নিচে দেখবো যে এখানে ম্যানুয়ালি অ্যাপ্লাই করার কোনো মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছে কিনা। সো সেইটাও আপনি করবেন কি, একটু খুঁজে দেখবেন যে ম্যানুয়াল অ্যাপ্লাই করার জন্য কোনো ইমেইল অ্যাড্রেস আছে কিনা। যদি ম্যানুয়ালি অ্যাপ্লাই করার জন্য নিচে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে থাকে, তাহলে ওই অপরচুনিটিটা একেবারেই মিস করবেন না। যেরকম এইখানে দেখেন, এই জব ডেসক্রিপশনটাতে, দেখেন এক ক্লিকে অ্যাপ্লাই করার অপশনও আছে। আবার এই যে নিচের দিকে দেখেন, এইখানে ইমেল অ্যাড্রেসও দিয়ে দিয়েছে, এবং আবার বলে দিয়েছে দেখেন, সেন্ড ইউর সিভি টু দ্য গিভেন ইমেইল অ্যাড্রেস অর ইমেইল ইউর সিভি মাই বিডি জবস অ্যাকাউন্ট। সো যদি এরকম মাল্টিপল অপশন থাকে যে সিভি আপনাকে মেইল করে পাঠাইতে বলতেছে, আবার এখানে এক ক্লিকের অপশন দিয়ে দিছে, আপনি দুটাই করে দিবেন। আমি আবারও বলছি, দুইটাই করে দিবেন। যদি অন ক্লিকের অপশন পান ওইটাও দিয়ে দিবেন। একই জবে ম্যানুয়ালি ইমেল সেন্ডিং করতে বলতেছে, ওকে ম্যানুয়ালি মেইলটাও পাঠান। অন সাইট প্রোফাইল বিল্ডিং করতে বলতেছে, ওকে ফাইন, ওদের ওয়েবসাইটে চলে যান, যদি কোনো লিঙ্ক দেওয়া থাকে গিয়ে সেখানে লগ ইন রেজিস্ট্রেশন করে প্রোফাইল বিল্ড করেন। সো অ্যাপ্লাই প্রসেস যতগুলো থাকবে সবগুলাই আপনি পিক করে ফেলবেন। এখন এরপরে আসি, আপনার অ্যাপ্লাই প্রসেস যদি ম্যানুয়াল হয়, যে আপনি মেইল পাঠাচ্ছেন কিংবা অন ক্লিকে অ্যাপ্লাই করছেন, তাহলে আপনার প্রোফাইল, যদি বিডি জবস প্রোফাইলের কথা বলি, বিডি জবস প্রোফাইল, যদি আপনি বিডি জবস থেকে অ্যাপ্লাই করেন, আপনার বিডি জবসের প্রোফাইলটা কেমন হওয়া দরকার। যদিও আমার বিডি জবসের প্রোফাইল এখন আর নাই, আপনার বিডি জবসের প্রোফাইল আপনি 100% কমপ্লিট করবেন, এবং প্লাস ভিডিও রেজুমি অ্যাড করবেন, এটা মাস্ট। বিডি জবস থেকে যদি আপনারা কল পাইতে চান, ভিডিও রেজুমি ছাড়া কিন্তু কাজ হবে না। ভিডিও রেজুমি, এখন ভিডিও রেজুমি কেমনে বানাবেন, ভিডিও রেজুমি ছাড়া বিডি জবসে কিন্তু কাজ হবে না, আমি আবারও বলে দিচ্ছি। এটা যদি 2020 সাল হতো তাহলে আমি এই কথা আর বলতাম না। আমি যখন জবে অ্যাপ্লাই করতাম 2017, 18, 19 সালের দিকে, তখনকার সময় হলে এটা আমি বলতামই না। কারণ আমি লাস্ট জবে অ্যাপ্লাই করেছি 2018 কি 19-এ, তারপর থেকে আমি কোনো জবই আসলে আর অ্যাপ্লাই করি নাই। তারপর থেকে যে আপনাদেরকে পড়াচ্ছি আপনারা কিভাবে অ্যাপ্লাই করলে কি হবে না হবে সেইগুলো নিয়ে অ্যানালাইসিস করতেছি। এখন ঘটনা হচ্ছে, বিডি জবসের লেটেস্ট যে ট্রেন্ড, অ্যাকর্ডিং টু দিস ট্রেন্ড, আপনি অবশ্যই একটা ভিডিও রেজুমি বানাবেন এবং বিডি জবসের প্রোফাইলে ভিডিও রেজুমি অ্যাড করবেন। এখন আপনার কাছে মনে হতে পারে যে ভিডিও রেজুমি আবার কি জিনিস, তাই না? আপনি একটু ইউটিউবে সার্চ করেন, এরকম অনেকের ভিডিও রেজুমি আছে, দেখেন কত সুন্দর সুন্দর ভিডিও রেজুমি। দেখেন এই ছেলেটার ভিডিও রেজুমি যদি আমরা দেখি, হ্যাঁ, যে ভিডিও রেজুমি অফ রাকিব হোসেন, ডিআইইউ, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমরা এই ভিডিও রেজুমিটা যদি দেখি, I'm Rakib Hussain. I'm 20 years old. I'm from Naranganj. I have completed my SSC from Commonwealth High School and College in 2014 with GPA 4.13 out of 5. And I have completed my secondary high school certificate from Nar. সো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে যে ভিডিও রেজুমিটা হচ্ছে জাস্ট টকিং অ্যাবাউট ইউর সেলফ। আপনার নাম কি, আপনি কোথায় পড়াশোনা করেছেন, আপনার কি কি টেকনিক্যাল স্কিল আছে, আপনার এক্সপেরিয়েন্স কি, এগুলো দিয়ে সুন্দর করে একটা 1 মিনিটের কিংবা 1.5 মিনিটের একটা স্ক্রিপ্ট লিখে, একদম আপনাকে খুব ভালো ক্যামেরা দিয়ে শুটিং করতে হবে বিষয়টা এরকম না। মোটামুটি আপনার যতটুকু না হলেই না, আপনার মোবাইলের যে মোবাইল ফোনের যে ক্যামেরাটা আছে, আপনার মোবাইল ফোনের ক্যামেরাটা দিয়ে সুন্দর করে একটা আহ, ভদ্র একটা জায়গায় দাঁড়ায়া, এরকম হতে পারে একটা সুন্দর একটা পর্দার সামনে বা একটা সাদা ওয়ালের সামনে দাঁড়ালেন, দাঁড়িয়ে আপনি যদি এরকম একটা সুন্দর ভিডিও রেজুমি তৈরি করেন, আপনার জব সিকিং এর চান্স আপনার প্রচুর বেড়ে যাবে, প্রচুর বেড়ে যাবে। দেখেন এটা হচ্ছে আহ Currently, I'm studying Computing Information System at Jaffrey International University. I will take a few minutes to describe you why you should hire me and how I can benefit your organization. I would like to see myself as a successful owner. I have developed several websites by PhD. I have learned several WordPress activities in 2019 and for completed teaching and point research. My school. আশা করি বুঝতে পেরেছেন যে ভিডিও রেজুমিটা কি জিনিস। আপনার
স্কিলস, আপনার এক্সপেরিয়েন্স, আপনার অ্যাচিভমেন্ট, এগুলা সুন্দর করে 1-1.5 মিনিট কিংবা 2 মিনিট বা 3 মিনিট একটা স্ট্যান্ডার্ড একটা সুন্দর ভিডিও রেজুমি বানায় ফেলবেন। দেখেন এই আপুর একটা ভিডিও রেজুমি। ভিডিও রেজুমি বিডি জবসের জন্য একেবারে আমি বলবো ম্যান্ডাটরি, এটা লাগবেই, এটা লাগবেই। এবং একটু একেবারে অসভ্য না, মানে মানে একদম দেখা যাচ্ছে যে আপনি টি শার্ট পরে এ করছেন বা কোনো ফর্মালিটিস নাই ওরকম না, একটু ভদ্রভাবে সভ্যভাবে একটা ভিডিও রেজুমি বানাবেন। দেখেন এই ভাইটা, দেখেন খুব ভালো যে ক্যামেরা তা কিন্তু না, জাস্ট সুন্দর করে শার্ট পরে, একটা টাই পরে, আহ মাথার চুল টুল ঠিক করে, যতটুকু না হলেই না, এ আপুর ভিডিও রেজুমি দেখেন। এরকম ভিডিও রেজুমি লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন, অনেক মানুষের ভিডিও রেজুমি আপনি পাবেন। সো আমি বলবো যে কোনো একটা বা দুইটা চারটা পাঁচটা ভিডিও রেজুমি দেখে আপনি ওরকম আপনার একটা ভিডিও রেজুমি বানায় ফেলবেন। এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন বিডি জবস থেকে কলিং এর পাওয়ার জন্য, কল পাওয়ার জন্য। এরপরের কথা যেটা, সেইটা হচ্ছে লিঙ্কডইন থেকে যদি হয় তাহলে কি হবে। লিঙ্কডইন, আমি বিডি জবস থেকে প্ল্যাটফর্মের কথা ছেড়েই দিলাম, এবার আসি আমি লিঙ্কডইন থেকে যদি হয় তাহলে কি হবে। ধরেন আপনার লিঙ্কডইন প্রোফাইল যদি হয়, আপনার প্রোফাইলটা যদি হয় লিঙ্কডইনে, যে লিঙ্কডইন থেকে আপনি অ্যাপ্লাই করেছেন সেইখান থেকে আপনার কল পেতে চাচ্ছেন আপনি, তাহলে মাস্ট অবশ্যই অবশ্যই লিঙ্কডইন প্রোফাইলটাকে আপনি অ্যাক্টিভ রাখবেন। অ্যাক্টিভ ইওর প্রোফাইল, অ্যাক্টিভ প্রোফাইল, এখানে আপনার প্রোফাইলটাকে অ্যাক্টিভ রাখবেন। অ্যাক্টিভ প্রোফাইল উইথ ডিটেলস। আপনি যদি ফ্লাটার নিয়ে ভাই জব খোঁজা শুরু করেন, তাহলে আজ থেকেই ফ্লাটার নিয়ে টুকটাক লেখালেখি করা, টুকটাক পোস্ট শেয়ার করা, তারপরে হচ্ছে আপনি কি কাজ করেছেন না করেছেন সেগুলোকে শো আপ করা। আপনি ছোট ছোট অ্যাপ বানিয়েছেন, সেগুলো ছোট ছোট ভিডিও প্রোমো বানিয়ে বানিয়ে আপনার প্রোফাইলে আপলোড করা। অর্থাৎ আপনার যে অ্যাক্টিভিটি, আপনার অ্যাক্টিভিটিটা দেখে যেন মনে হয় যে না, আপনি আসলেই একজন ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপার, বা আপনি পারেন, বা আপনার সেই ধৈর্য আছে। এই যে দেখেন শো অল পোস্ট, আপনি যদি আমার পোস্টগুলো দেখেন, এখন আমার পোস্ট লিখে তো আপনি বুঝবেন না যে হচ্ছে, আমার পোস্ট দেখে, আমার অ্যাক্টিভিটি দেখে কি মনে হয় যে হচ্ছে মাস্টার মশাই। কারণ আমার তো কাজই ওইটা, আর কি আরেকটা চাকরি করা, সে চাকরি তো করতেছে, আর নতুন করে তো জবও সার্চ করতেছে না। আমি নতুন করে যদি জব সার্চ করি আমি কোনোদিন, তাহলে দেখবেন আমার বিডি জবসের যে, সরি, আমার যে অ্যাক্টিভিটি, লিঙ্কডইন অ্যাক্টিভিটি, ওই অ্যাক্টিভিটি আমি চেঞ্জ করে ফেলবো। তখন দেখবেন এই মাস্টার মশাই অ্যাক্টিভিটি না হয়ে আমার লিঙ্কডইন অ্যাক্টিভিটি যেটা তখন হবে, তখন দেখবেন যে আমি কি কি অ্যাপ্লিকেশন বানিয়েছি, আমার অ্যাচিভমেন্ট কি কি, ওইগুলো নিয়ে আমি বেশি বেশি পোস্ট করা শুরু করছি। যদি কোনোদিন এরকম দেখেন যে আমি কি কি প্রজেক্ট করেছি সেটা নিয়ে পোস্ট করছি বেশি বেশি, তারপরে হচ্ছে আমি কি কি টেকনিক্যাল স্কিল জানি, সেগুলো নিয়ে আর্টিকেল লেখালেখি করছি বেশি বেশি, তারপরে হচ্ছে আমার অ্যাচিভমেন্ট, তারপরে হচ্ছে আমার এক্সপেরিয়েন্স, এইগুলো নিয়ে আমি প্যাসিভলি বা অ্যাক্টিভলি লেখালেখি করছি আমার লিঙ্কডইনে, তখন বুঝবেন যে রাব্বিল ভাই জব সার্চ করতেছে। কারণ আমার প্রোফাইলে তখন ওই ধরনের একটা ফ্লো রাখা দরকার, যেটা কোনো রিক্রুটার বা হায়ারিং ম্যানেজার এসে যদি আমার প্রোফাইলটা একটু স্ক্রল করে দেখে, সে যাতে খুব ইজিলি আমার সম্পর্কে জানতে পারে বা আমার অ্যাচিভমেন্ট গুলো সম্পর্কে বুঝতে পারে। কারণ আপনারা যদি আমার প্রোফাইলে এসে যদি জাস্ট একটু স্ক্রল করেন, পুরো যেই আইডিয়াটা হবে প্রথমে একবার স্ক্রল করার পরেই, যে হচ্ছে কি রাব্বিল ভাই হচ্ছে মাস্টার মশাই, রাব্বিল ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর, রাব্বিল ভাই একজন ছাত্র পড়ায়, আমার এই প্রোফাইল দেখে এখন এক বাক্যে আপনার ইমপ্রেশনটা তৈরি হবে ওইটা, বা সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা বলে। এখন আপনার এই লিঙ্কডইন প্রোফাইলের অ্যাক্টিভিটিটাকে, আপনি তো আর মাস্টার মশাই হবেন না, আপনি চাকরি করবেন বা চাকরি খুঁজবেন, তাহলে ওইভাবে আপনার প্রোফাইলটাকে সাজাবেন। আপনার যে লিঙ্কডইন প্রোফাইল, এই লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে আপনি করবেন কি, আপনার প্রজেক্ট শোকেস করবেন মাস্ট। আপনার প্রজেক্টটাকে শোকেস করবেন, ছোট ছোট কাজ করবেন। একটা টু ডু অ্যাপ যদি বানান ওইটাকেও শোকেস করবেন। আপনি যদি একটা ছোট্ট একটা ক্যালকুলেটর বানান ওইটাও শোকেস করবেন। শোকেস, আপনি কি কি করেছেন সেগুলোকে শোকেস করেন। এখানে শো অফ দরকার আছে, অনেকে বলবে ইস শো অফ করতেছে, ঢোল পিটাইতেছে। নিজের ঢোল নিজে পিটাইলে আপনার ঢোল অন্য কেউ এসে পিটাই দিবে না ভাই। আপনাকে প্রজেক্ট শোকেস করতে হবে। নাম্বার টু, আপনি কি কি জানেন সেগুলো নিয়ে লেখালেখি করতে হবে। রাইট ওভার ইওর স্কিল, আপনার স্কিল নিয়ে লেখালেখি করেন, রাইট ওভার ইওর স্কিল। যদি আপনি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা জানেন, ডার্ট নিয়ে লেখালেখি করেন। ফ্লাটার জানেন, ফ্লাটার নিয়ে লেখালেখি করেন। রাইট ওভার ইওর স্কিল, আপনার স্কিল নিয়ে আপনি লেখালেখি করেন এবং আপনার প্রজেক্ট শোকেস করেন। নাম্বার টু, আপনার আইডিয়া শেয়ার করেন।
আপনার আইডিয়া শেয়ার করেন। নাম্বার 5 আমি যেটা বলবো সেইটা হচ্ছে প্রজেক্ট শোকেস করা তো বললাম, আপনার স্কিল সম্পর্কে লেখেন, তারপরে আইডিয়া নিয়ে লেখেন, তারপরে হচ্ছে প্রোগ্রামিং নিয়ে লেখালেখি করেন। কিন্তু আপনার এই জিনিসগুলাকে আপনি শুধুমাত্র লিঙ্কডইন প্রোফাইল না, আমি বলবো লিঙ্কডইন এবং ফেসবুক দুটোই গুরুত্বপূর্ণ। লিঙ্কডইন এবং ফেসবুক দুইটাই গুরুত্বপূর্ণ। কারণ এখন লিঙ্কডইন প্রোফাইলও একটা গুরুত্ব বহন করে, মানুষের ফেসবুক প্রোফাইলও একটা গুরুত্ব বহন করে। আপনারা এই ফেসবুক প্রোফাইলের মধ্যে, আপনার যদি ফেসবুক প্রোফাইলটাকে আপনি প্রফেশনাল কাজে ব্যবহার করতে চান, দেখেন একটা ফেসবুক প্রোফাইলকে এক এক মানুষ এক এক কাজে ব্যবহার করে। কেউ ফেসবুক প্রোফাইল আছে হচ্ছে খালি মানুষের দুর্নাম করার জন্য ব্যবহার করে, যে জায়েদ খান এটা করছে, মুকেশ আম্বানির ছেলে এই বিয়ে করছে ওই বিয়ে করছে, তারপরে হচ্ছে অপু খান এই অপু অপু তারপরে কি কি আছে, সাকিব খান এই করছে, বুবলি এই করছে, তারপরে হচ্ছে অমুক কেন ওইটা করলো না। কারো কারো ফেসবুক প্রোফাইল আছে, আপনি স্ক্রল করলে শুধু মানুষের গিবত আর নিন্দা ছাড়া কোনো কিছু পাবেন না আপনি ভাই। এরকম কিছু মানুষের প্রোফাইল আছে, মানুষের গিবত আর নিন্দা, জেনে নিন্দা অজেনে নিন্দা। তারপরে হচ্ছে এখন কি আবার হয়েছে, একটা চিফ হিট অফিসার, ওই যে বাংলাদেশে কি একটা আসছে হিট অফিসার, হিট অফিসার তাই না, আমি অবশ্যই এগুলো ঘাটাঘাটি করি না, বাংলাদেশে হিট অফিসার, হিট অফিসার যে হয়েছে, হিট অফিসার কি করছে না করছে, হিট অফিসার নিয়ে ট্রল করা মশকরা করা, কিছু কিছু লোকজনের ফেসবুক প্রোফাইল আছে দেখবেন যে শুধুমাত্র নেগেটিভ কথাবার্তা দিয়ে ভর্তি, আর মানুষের গীবত দিয়ে ভর্তি, আর হাসাহাসি দিয়ে ভর্তি। ওর ফেসবুক প্রোফাইলে কোনো ভালো জিনিস আপনি পাবেন না। এইটা কিন্তু আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে বা আপনার সোশ্যাল মিডিয়া ভ্যালুয়েশনে আপনাকে নেগেটিভ প্রভাব ফেলবে আপনার প্রোফাইলের উপরে। সো আমি একেবারে রিকোয়েস্ট করব, এই সোশ্যাল মিডিয়াতে যে কিছুদিন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডই হচ্ছে নেগেটিভিটি, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হচ্ছে ভাই নেগেটিভিটি। সোশ্যাল মিডিয়াতে ভালো জিনিস কখনোই হিটে থাকে না বা ভাইরাল হয় না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় হচ্ছে নেগেটিভ জিনিসপত্র। হ্যাঁ, যে ও কি করছে ও কি করছে এ কি করছে ও কি করছে, বিভিন্ন মানুষের স্ক্যান্ডেল নিন্দা গিবত, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার হচ্ছে আলোচ্য টপিক। সব সময় আমি যদি গত 4-5 বছর ধরে বলি, সব সময় ওই জিনিসগুলো নিয়েই সোশ্যাল মিডিয়া পড়ে থাকে। সো কাইন্ডলি, হ্যাঁ, তারপরে সাকিব খান এমপি হয়েছে কি হয়েছে, সাকিব খান তারপরে কে অ্যাডভার্টাইজ করছে না করছে, মানে হচ্ছে অন্যের চরকায় তেল দেওয়া, যেটাকে বলে নিজের চরকায় তেল না অন্যের চরকায় তেল দেওয়া, নিন্দা করা গীবত করা। আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে আপনি এই বিষয়গুলা টোটালি পরিহার করবেন। সো আমি একটা বললাম কথা কি, অ্যাক্টিভ প্রোফাইল উইথ ডিটেলস, প্রজেক্ট শোকেজ, রাইট ওভার ইউর স্কিল আইডিয়া প্রোগ্রামিং, এগুলো নিয়ে লেখালেখি করেন। অ্যাভয়েড অ্যাভয়েড নেগেটিভিটি, নেগেটিভ, অ্যাভয়েড নেগেটিভ ট্রেন্ডস। আমি যদি বলি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আপনি নেগেটিভ ট্রেন্ডস নিয়ে লেখালেখি করবেন না, একেবারে না। এগুলো বাদ দিবেন, কারণ ওইসব নিয়ে লেখালেখি করে আপনার সময় নষ্ট, আপনার ইমেজ নষ্ট। আমি লিঙ্কডইনেও এগুলো নিয়ে দেখলাম অনেকে লেখালেখি করতেছে, লিঙ্কডইনেও লেখালেখি শুরু হয়ে গেছে এগুলা নিয়ে। যে হচ্ছে কি হয়েছে এখন, ওই যে আগের যে পুলিশ প্রধান ছিল বেনজির আহমেদ না কি যেন নাম, উনি কি করছে না করছে এটা নিয়ে দেখলাম অনেকে একদম লিঙ্কডইনেও লেখালেখি করে ফাটায় ফেলছে। সো অন্যের চরকায় তেল দেওয়া যাবে না। লিঙ্কডইন প্রোফাইল ফেসবুকের প্রোফাইল আপনি নিজের কাজ করবেন, নিজের ঢোল পিটাবেন, মানুষের ঢোল একেবারে না। অ্যাভয়েড নেগেটিভ ট্রেন্ডস এবং ট্রলস, এগুলো থেকে একেবারে দূরে থাকবেন আপনি। এবং আপনি কোন পেজে লাইক দিয়েছেন না দিয়েছেন এইগুলো একটু দেখবেন যে আপনি, কারণ এইগুলা সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখন কিন্তু খুব মারাত্মক ভূমিকা পালন করে। আপনি উল্টাপাল্টা পেজে লাইক দেওয়া ফলো করা এইগুলা করবেন না। হ্যাঁ, আপনি ভালো ভালো গ্রুপগুলোতে থাকেন, ভালো ভালো জিনিস শেয়ার করেন, যাতে আপনার যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল, হ্যাঁ, এই সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা দেখে যেন মানুষ বোঝে যে না, আপনি একজন ভদ্র মানুষ, বা আপনি একজন এই কোয়ালিটির লোক, বা আপনার টেস্ট এই, আপনার ইন্টারেস্ট এই বিষয়ে, এই বিষয়গুলা। এবং আমাদের যে সোশ্যাল মিডিয়া, এটাকে নেট অ্যান্ড ক্লিন করা একেবারে খুব জরুরি। হ্যাঁ, কারণ আমরা এইগুলো নিয়ে খুবই করি। তারপরে হচ্ছে কোনো পলিটিক্যাল নিউজ টিউজ এগুলো কোনো কিছু শেয়ার করবেন না, পলিটিক্যাল অনেক কিছু। আপনি অবশ্যই ইসলামিক পোস্ট অ্যাভয়েড করবেন না, হ্যাঁ, এটা রাখবেন, এটা কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট। প্রোগ্রামিং অ্যান্ড, যেটাকে আমি বলবো ইসলামিক, বা হচ্ছে আমি এটাকে যদি প্লাস করে লিখি, এটাকে ইসলামিক পোস্টকে, এটা ধর্মীয় বিষয়কে অ্যাভয়েড করার তো কোনো সুযোগ নাই, সেটা কোনোখানে না। আজে বাজে জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন খালি। তারপরে হচ্ছে পেঁচাপেচি পোস্ট, অনেক সময় দেখবেন যে হচ্ছে এই আমাদের কমিউনিটিতে অনেকে অমুককে অ্যাটাক করে পোস্ট করছে, অমুককে অ্যাটাক করে পোস্ট করছে।
এই কিছুদিন আগেও হচ্ছে দেখলাম হচ্ছে ওই যে খালিদ ফারহান, তারপরে হচ্ছে ওই যে তিনজন মিলে যে পডকাস্ট করে, ওরা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিনি নিয়ে কি যেন বলছিল, হোয়াট এভার, আমার তো মনে নাই। ওইটা নিয়ে অনেকে দেখলাম একদম অ্যাটাক ট্যাটাক করে, বাজে অবস্থা। এরকম কাউকে অ্যাটাক করবেন না, ধর্মীয়ভাবে আপনি কাউকে অ্যাটাক করবেন না। আপনি মানুষের ধর্ম ধর্ম প্রচারের জন্য যেটা দরকার, মানুষকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য দরকার, সেটা নিয়ে লেখালেখি করবেন। ধর্মীয় বিষয় নিয়ে কাউকে অ্যাটাক করবেন না সোশ্যাল মিডিয়াতে। এটা কিন্তু আপনার সামাজিক যে হচ্ছে ইয়াটা, এটাকে কিন্তু এটা কমায় দেয়। এবং আপনার প্রতি হয় কি, কারো কারো দেখা যাচ্ছে যে কাউকে অ্যাটাক করার কারণে বা ট্রল করার কারণে কেউ আপনাকে পজিটিভ ভাবে নিচ্ছে, কেউ আপনাকে দেখা যাচ্ছে যে নেগেটিভ ভাবে নিচ্ছে, এরকম কিন্তু হয়। কারণ কারো কাছে আপনি ভালো হয়ে যাবেন, কারো কাছে খারাপ হয়ে যাবেন। এরপরে আসেন অ্যাভয়েড, একদম এটা অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড পলিটিক্যাল, আমি একদম ডিরেক্টলি বলে দিচ্ছি, অ্যাভয়েড পলিটিক্যাল অ্যাক্টিভিটি, জাস্ট অ্যাভয়েড। কারণ এই সফটওয়্যার কোম্পানি বাংলাদেশে যেগুলো আছে, বাংলাদেশে যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে কিংবা বিদেশে যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে, এরা কেউই কেউই দুই একজন যদি আমি বাদ দেই, সেটার কথা বাদ দেই, একদম আমি যদি বলি ইন অ্যাভারেজ, কারোই কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নাই, কারোই কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নাই। আপনার দেশের বাইরে কোনো একটা সফটওয়্যার কোম্পানিও আওয়ামী লীগের খায় না, বিএনপির খায় না। বাংলাদেশে কে ভোট দিল না দিল, নির্বাচন, তারপরে হচ্ছে মানে এই যে আমরা তো এই বিভিন্ন পলিটিক্যাল ইস্যু নিয়ে লেখালেখি করি, এগুলো একেবারে বাদ দিয়ে দেন। আপনার পলিটিক্স আপনি আপনার মনে মনে রাখেন, সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে আসার কোনো দরকার নেই। এখন সাপোজ ধরেন আপনি হচ্ছেন বিএনপি জামাতপন্থী, এখন আপনি সে বিএনপি জামাত পন্থা নিয়ে আপনি লেখালেখি করতেছেন সে, এখন আপনি কোনো একটা জায়গায় জবের ইন্টারভিউ দিতে গেছেন, ওইখানে হয়তো বা আপনার ওই সোশ্যাল মিডিয়া প্রোফাইল আপনার জন্য ব্যাড ইম্প্যাক্ট করতে পারে। আবার ধরেন আপনি আওয়ামী লীগ পন্থী, অন্য কোনো একটা জায়গায় যে আপনার জব, আপনার যে ভ্যালুয়েশন, ওইখানে গিয়ে দেখবেন যে আপনি আওয়ামী লীগ পন্থী, এইটাই আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। সো আপনি কাকে ভোট দেন না দেন, আপনি কি পন্থী না পন্থী, এইসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো লেখালেখি করবেন না, একদম এগুলো টোটালি বাদ দিয়ে দিবেন। আপনি যদি আমার দেখেন, আমি নিজে ভোটই দেই না অবশ্য, আমি কোনো রাজনৈতিক পন্থী না, আমি জীবনে কোনোদিন ভোট দেই নাই। আমার চাচা খালি শুধু, আমার মরহুম চাচা, আমার চাচা মারা গেছে কিছুদিন আগে, আমার চাচা একবার ভোটে দাঁড়াইছিল, তো ভাতিজা হিসেবে চাচাকে ভোট না দিলে কেমন হয়, এই জন্য আমার জীবনের প্রথম ভোটটা, এটা মানে আমার লাইফে যত ভোট মানে আমি যত নির্বাচন হয়েছে, শুধু আমার চাচাকে অ্যাজ এ ভাতিজা হিসেবে আমি ভোট দিতে গেছিলাম। তারপরেও চাচা ফোন করে বলছে যে ভাতিজা তুমি আইসে কিন্তু ভোটটা অবশ্যই দিবা, তাছাড়া এলাকার লোকজন নিন্দা করবে বা বাড়ির লোকজন ভুল বুঝবে, বাড়ির লোকজন বলবে যে তোমার ভাতিজারাই ভোট দিতে আসে নাই। এই জন্য শুধুমাত্র আমার চাচাকে আমি জীবনে একটাই ভোট দিছি। আমার চাচা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল, মারাও গেছে, এই যে অনেক দিন হলো মারা গেছে। এছাড়া জীবনে কোনোদিন আমি কোনো ভোট কেন্দ্রে যাইনি, কোনো ভোটও দেইনি। একেবারে পলিটিক্স টলিটিক্স টোটালি বাদ দিয়ে দিবেন এগুলা, এই এইগুলা টোটালি অ্যাভয়েড। কারণ এইগুলো আপনার ঘরের খেয়ে বনের ভূত তাড়ানোর কোনো দরকার নাই। এখন আপনি যদি আমার প্রোফাইলটা সার্চ করেন, আমি আমি আমার ফেসবুক প্রোফাইলটা যদি উল্টান, আমি কি করি বা না করি, আমার মাইন্ডসেট কি, আপনি কিন্তু সুন্দরভাবে আমার মাইন্ডসেট, আমার যে সোশ্যাল স্ট্যাটাসও আপনি এখানে বুঝতে পারেন যে আমি কোন সোশ্যাল স্ট্যাটাসে বিলং করি। তো আপনার ফেসবুক প্রোফাইল হবে আপনার ইমপ্রেশন, আপনার সোশ্যাল স্ট্যাটাস, আপনার অ্যাক্টিভিটি, আপনার সক্ষমতা, এইগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বুঝাবেন। এই আমি আশা করি সোশ্যাল মিডিয়া প্রোফাইল কেমন হওয়া দরকার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও আমি বোঝাতে পেরেছি। এরপরে আসেন আপনার সিভিটা কেমন হওয়া দরকার। হ্যাঁ, তো আমি আমার আহ, একটা ডেমো সিভি ওপেন করি। আমি আমার নাম টাম দিয়েই আমি একটা ডেমো সিভি লিখে রাখছি। আমি যদিও আমার সিভি আপডেট করি না, বহুদিন হলো, আপনাদের জন্যই একটা সিভি এখানে রেডি করা আছে, জাস্ট অ্যাজ এ ডেমো। আপনি করবেন কি, আমার প্রোফাইল থেকে আমি কিছু তথ্য নিয়ে এসে একটা সিভির একটা ডেমো রেডি করেছি আপনাদের জন্য, দেখানোর জন্য আপনাদেরকে। এখন আসি, সিভির ক্ষেত্রে কোন জিনিসগুলো ভ্যারি করে, সিভি ক্রাইটেরিয়া বা সিভির যে ফিচার্স গুলো আছে, আমি যদি বলি ফিচার্স তাহলেই বেটার হয়। একটা সিভিতে কি কি ফিচার্স থাকা দরকার? নাম্বার ওয়ান, আমি যেটা বলবো, সিভির ডিজাইনটা কেমন সেটা কিন্তু ফ্যাক্ট না, ডিএসআইজিএন ডিজাইন। আমরা অনেক সময় সিভির ডিজাইন নিয়ে অনেক বেশি কনসার্ন থাকি, যে সিভির ডিজাইনটা আমার অনেক সুন্দর নয় কেন, বা স্টাইলিশ সিভি লিখে যদি আমরা সার্চ করি, আপনি কিন্তু গুগলে স্টাইলিশ সিভি লিখে সার্চ করলে এরকম অনেক স্টাইলিশ সিভি পাবেন।
যে অনেক স্টাইলিশ সিভি, একদম এইরকম এরকম ক্যাকড়া ব্যাকড়া, গোল গোল, তারপরে হচ্ছে একদম ব্ল্যাক হোয়াইট, মানে অনেক স্টাইলিশ সিভি, যেটাকে আমরা মডার্ন সিভি বলি। তা আমি বলবো সিভি ডিজাইনের ক্ষেত্রে অ্যাভয়েড, ডিজাইনের ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে পরামর্শ দিব যে অ্যাভয়েড, অ্যাভয়েড স্টাইলিশ, স্টাইলিশ সিভি, একেবারে স্টাইলিশ সিভি যেগুলো সেগুলোকে আপনি অ্যাভয়েড করেন, অ্যাভয়েড করেন। এখন আমি, এখন বলতে পারেন যে ভাই স্টাইলিশ সিভিকে আমি কেন অ্যাভয়েড করব, হোয়াই? কারণ কি জানেন? আপনি এখন যেই লেভেলে বিলং করতেছেন, যারা আপনার হায়ারিং ম্যানেজার তারা কিন্তু ওই লেভেলে বিলং করতেছে না। তারা হয়তো বা বুড়া মানুষ, তাদের বয়স হয়তো বা 40, তারা কেউই আপনার জেনারেশনেরই না। আপনার কাছে মনে হতে পারে যে দিস ইজ ভেরি নাইস ডিসিশন, দিস লুকস ভেরি নাইস, যে আপনি একদম স্টাইল করে একটা ছবি দিয়েছেন, চুল লম্বা লম্বা করে, খাড়া খাড়া করে, হাতে একটা ব্রেসলেট ট্রাসলেট দিয়ে ছবি দিয়েছেন, স্টাইলিশ একটা ছবি, স্টাইলিশ অনেক রং চং। আপনার কাছে মনে হতে পারে উফ, দিস ইজ ফাইন। হ্যাঁ, দিস ইজ ইউর চয়েস, কিন্তু আপনার সিভি তো আপনার চয়েসে চললে হবে না। আপনার সিভিটা হতে হবে, যারা ওই সিভিটা রিভিউ করবে তাদের চয়েসে আপনাকে সিভিটা বানাইতে হবে। সো আপনার চয়েস আপনি এখানে কাট আপ, আপনার চয়েস আপনি বাদ দেন। কারণ আপনি যেই জেনারেশনে বিলং করেন, যারা আপনার সিভিটা রিভিউ করতেছে তারা ওই জেনারেশনে বিলং করে না। আপনি ডিজাইনটা মনে হচ্ছে যে জোস একটা ডিজাইন, আমি আমার সিভিতে এরকম একটা ডিজাইন দেই, বা এরকম ডিজাইন দিলে আমার সিভিটা দেখতে জোস লাগবে। কিন্তু যারা আপনার সিভিটা দেখতেছে তারা হয়তোবা একেবারে এজিএম লেভেলের লোক, ডিজিএম লেভেলের লোক, কিংবা সিটিও লেভেলের লোক, তাদের বয়স ধরেন 45, 50, 55। তাদের কাছে এই জিনিসগুলো কি জানেন? এই জিনিসগুলো হলো তাদের কাছে বিরক্তিকর একটা জিনিস, যে এই যে ছবি 4 কোণা করে দিয়েছেন, 3 কোণা করে দিয়েছেন, তারপরে হচ্ছে এই যে এখানে ডায়মন্ড শেপ করে দিয়েছেন। একটু আমরা যদি আমাদের বাবা, আমাদের চাচা, মামা, আমাদের বড় ভাই, যাদের বয়স 50, 55, 40, 45, তাদের যেই ফর্মালিটিস পছন্দ, সেইটাকে একটু যদি আপনি জাজ করেন তাহলে দেখবেন তারা এই জিনিসপত্রগুলো পছন্দ করে না। তারা একটু ভদ্র, নম্র, সিম্পল জিনিসপত্র পছন্দ করে। হ্যাঁ, আপনি যখন আবার সেই যে আমাদের এই জেনারেশনটা যখন ওই লেভেলে যাবে, যে একদম ফাইনাল হায়ারিং ম্যানেজার, তখন হয়তো বা এই জিনিসগুলো গুরুত্ব পাবে, কিন্তু এখনো এই জিনিসগুলো গুরুত্ব পাওয়ার সময় এখনো আসে নাই। কারণ আমাদের যারা সিভি রিভিউ করবে তারা এখনো এই জেনারেশনে বিলং করে না। সো এইখানে আপনি অ্যাভয়েড টু মাচ, আমি এখানে টু মাচ বলি, টু মাচ স্টাইলিশ সিভি। এবং ডিজাইনের ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে পিক সিম্পল, একদম সিম্পল, সিম্পল ডিজাইন, আমি এখানে বি দিয়ে লিখি, পিক সিম্পল ডিজাইন, সিম্পল, সিম্পল, মিনিমাল, ওকে, সিম্পল বলেন বা হচ্ছে মিনিমাম বলেন, যেটা মিনিমাম, মিনিমাম যেটা ডিজাইন, একেবারেই মিনিমাম, সেই মিনিমাম সিম্পল রাখার চেষ্টা করেন। একদম ডিজাইনের ক্ষেত্রে সিম্পল ডিজাইন নেবেন। আপনি যদি এইখানেই লেখেন, দেখেন এইখানেও কিন্তু অনেক সিম্পল ডিজাইন আছে। দেখেন আমি যদি এইটা বলি, এই সিভিটা কিন্তু বেশ সিম্পল এবং ক্লিন। আমরা এখানে বলবো সিম্পল, মিনিমাম, অ্যান্ড ক্লিন। আমি এখানে বলবো ক্লিন, ডিজাইনটা হতে হবে ভাই ক্লিন, যেটা আপনার হায়ারিং ম্যানেজার যারা, তারা যেই জেনারেশনে বিলং করে ওই জেনারেশনের যে লোকজন যেই ধরনের ক্লিন জিনিসপত্র পছন্দ করে ওই রকম। এই যে এইটা দেখেন, এটাও কিন্তু বেশ ক্লিন, জাস্ট একটা ছবি, একটা নাম পাশে লেখা, কোনো এক্সট্রা হামরা ধামরা অনেক কিছু নাই, দিস ইজ ভেরি ক্লিন। আমরা নিচের দিকে যদি এই সিভিটা দেখি, এটাও কিন্তু খুব ভেরি ক্লিন একটা সিভি, দেখেন অনেক ক্লিন। আপনি যদি এরকম গুগলে সার্চ করেন, এরকম অনেক ক্লিন ফরম্যাট আপনি পাবেন। দেখেন একেবারে ক্লিন, ভেরি ক্লিন। আপনারা করবেন কি সিভির জন্য এরকম একেবারেই সাদা মাটা একটা ডিজাইন আপনারা চুজ করবেন। কেন? কারণ তারা সাদামাটা জিনিসই পছন্দ করে। আর আরেকটা জিনিস যদি বলি, সেটা হচ্ছে অনেক সময় হয় কি সিভি গুলোকে প্রিন্ট করা হয়। এই সিভি গুলাকে দেখা যাচ্ছে যে কি করা হচ্ছে, প্রিন্ট করা হচ্ছে, প্রিন্ট করে হয়তোবা এই কাজে ব্যবহার করা হচ্ছে, ওই জায়গায় দিচ্ছে, এই ডেস্কে ওই ডেস্কে। সো আপনার সিভিটা যদি অনেক বেশি এরকম কালারফুল হয়, একদম ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে ধরেন ডার্ক কিছু আপনি দিয়ে দিয়েছেন, তাহলে প্রিন্ট করলে দেখবেন ওই সিভির আর অস্তিত্ব থাকতেছে না, প্রিন্ট করলে আর ঠেরা বেঁকা হয়ে যাচ্ছে। আর ডিজাইনটা যদি সিম্পল থাকে খুব সুন্দর প্রিন্ট হয়ে চলে আসবে। এরপরে আমরা আসি নাম্বার বি, এর পরে আসি সি, এ, বি, এরপরে আসি হচ্ছে সি।
আপনি সিভিতে অবশ্যই কন্ট্যাক্ট ডিটেলস রাখবেন। কন্ট্যাক্ট, আপনার সাথে যেন কন্ট্যাক্ট করতে পারে, সেটা আপনি শুরুতেও রাখতে পারেন ভাই, সেটা আপনি শেষেও রাখতে পারেন, যেখানে রাখেন না কেন আপনার কন্ট্যাক্ট ডিটেলটা রাখবেন। আপনার একটা অ্যাক্টিভ মেইল অ্যাড্রেস, আপনার মোবাইল নাম্বার, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে, মানে পোর্টফোলিও ওয়েবসাইট যদি থেকে থাকে, আপনার যদি গিটহাব প্রোফাইল থেকে থাকে, আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থেকে থাকে, আপনার যেই ডিটেল আমি এখানে বলবো হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস অ্যান্ড গিট 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 তারপরে হচ্ছে কমা দিয়ে আমি লিখি হচ্ছে লিঙ্কডইন, ফেসবুক বলছি না, লিঙ্কডইনটাই বলছি, গিট লিঙ্কডইন, তারপরে হচ্ছে সোজা কথা গিট লিঙ্ক, গিটের প্রোফাইলের লিঙ্ক, লিঙ্কডইনের প্রোফাইলের লিঙ্ক, এবং আপনার কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসের ভেতরে হতে পারে সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার, একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এইটা আপনি যেখানে রাখেন রাখেন, কিন্তু এই ফিচারটা যেন আপনার থাকে। আমি অনেকের সিভিতে এই জিনিসটা দেখেছি, কারণ প্রাইমারি লেভেলে সিভি গুলো আমিও সর্টিং করি, আমিও নয় আমিই করি। অনেক সিভি আছে যেটার প্রাইমারি স্টেজে সর্টিংটা আমার হাত দিয়ে হয়, এরপরে সেইটার যে সেকেন্ডারি স্টেজ আছে বা ফাইনাল স্টেজ আছে সেটা বস লেভেলে গিয়ে হয়। কিন্তু এরকম থাউজেন্ডস অফ সিভি আছে যেটা ইনিশিয়াল সর্টিংটা আমি নিজে হাতে করি, আমি নিজে হাতে করি, ইনিশিয়াল লেভেলের সর্টিংটা আমি নিজে হাতে করি, এটা এখনো করি। এই যে আরেকটা কোম্পানির জন্য আমি একটা সিভি সর্টিং করব, আমি পোস্ট দিয়েছি অবশ্য আজকে, এটা ভিউজেস ডেভেলপার একটা কোম্পানি নেবে, বনানীর একটা কোম্পানি, আমি কোম্পানির নাম বলতেছি না। এই কোম্পানি আমার কাছে সিভি চাইছে, বলছে ভাই আপনি কিছু সিভি সর্ট করে আমাদেরকে দেন। আমি কিন্তু পোস্ট দিয়ে দিছি, এই পোস্ট থেকে মিনিমাম 200-250 সিভি পেতে পারি আমি, 200-250 না পালেও তো 100-150 পাবো। তো ইনিশিয়াল সর্টিংটা আমার হাত দিয়ে কিন্তু এখানে হচ্ছে। ইনিশিয়ালি আমি নিশ্চয়ই 100 সিবি ফরওয়ার্ড করব না, সেখান থেকে সর্ট করে পোটেনশিয়াল 20টা বা 25টা সিবি হয়তো বা আমি ফরওয়ার্ড করব, কিংবা 30টা সিবি ফরওয়ার্ড করব। তো ইনিশিয়াল সর্টিংটা কিন্তু আমাদের হাত দিয়েও অনেক সময় হচ্ছে। এখন ইনিশিয়াল সর্টিং এ অনেক সময় আমি দেখি যে আপনার কন্ট্যাক্ট ডিটেলটা নাই, যে আপনার সাথে একটু কথা বলবো বা আপনাকে যে একটু খুঁজে বের করবো সোশ্যাল মিডিয়াতে বা লিঙ্কডইনে, ওরকম কোনো ওয়েই নাই। তাহলে আপনার সম্পর্কে আমি খোঁজ নিব কি করে? নাম্বার টু, আপনার অবজেক্টিভস। আপনার অবজেক্টিভস এর ভেতরে আপনার এখানে আমি এটার নাম দিচ্ছি ডি, এটার নাম দিলাম হচ্ছে আমি ডি, লিঙ্কডইন এখানে দিলাম হচ্ছে ডি, অবজেক্টিভস। আপনার অবজেক্টিভস, অবজেক্টিভস মানে কি? অবজেক্টিভস মানে হচ্ছে সামারি অফ ইউ। আমি যদি সোজা কথায় বলি, সামারি অফ ইউ। আপনার একটা ছোট্ট সামারি লিখে দেবেন 2 লাইনে, ভাই আপনি কে, কি, আপনার কত এক্সপেরিয়েন্স আছে না আছে, এক কথায় একটু এখানে লিখে দিবেন। কারণ সিভিতে আমরা অনেক সময় হয় কি, এত কিছু দেখি না, বা এত কিছু দেখার আমাদের সময় থাকে না, বা এত কিছু দেখার প্রয়োজনও হয় না। আপনি এই জায়গায় একটু করবেন কি, কষ্ট করে আপনার অবজেক্টিভটা, যে আপনি কি বা আপনি কি করেন, আপনার কি আম, কি বলে দক্ষতা আছে না আছে, অ্যাবাউট ইউ, এখানে 2 প্যারাতে সুন্দর করে লিখে দিবেন অ্যাবাউট ইউর সেলফ। ওকে, যাতে করে অতটুকু পরেই বোঝা যায় যে আপনি এই বা আপনি অমুক। এরপরে আসেন ABCDE, এরপরে সিভির ভেতরে আপনি কি রাখবেন। এরপরে আমার মনে হয় আপনি এডুকেশনের আগেও যেই জিনিসটা রাখবেন সেটা হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আর হচ্ছে রিসেন্ট প্রজেক্টস। এটা আপনি এডুকেশন সবকিছুর আগে রেখে দিবেন, আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এখন এই ওয়ার্ক এক্সপেরিয়েন্স হতে পারে সেলফ সেলফ ওয়ার্ক এক্সপেরিয়েন্স হতে পারে। দেখেন, আপনাকে চাকরি করেই যে 2 বছরের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে বিষয়টা এরকম নয়। আপনি ওয়ার্ক এক্সপেরিয়েন্সটা এইভাবেই লিখতে পারেন যে আপনার এই প্রজেক্টটি আপনি করেছেন, এই প্রজেক্টটা আপনি 3 মাস ধরে করেছেন, তার মানে আপনি ওইখানে 3 মাসের একটা প্রজেক্ট এক্সপিরিয়েন্স পেলেন ভাই। কেন সবসময় এই জিনিসটা ভাবেন যে আপনাকে 2 বছর চাকরি করেই 2 বছর চাকরির এক্সপিরিয়েন্সের সমান আপনাকে হতে হবে? বিষয়টা তো তেমন নয়। এক্সপিরিয়েন্স 2 বছর চাইছে, আপনি চাকরি করে হোক, নিজে নিজে কামলা দিয়ে হোক, আপনি কিভাবে হইছে হইছে, আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন কি না কোম্পানি ওইটা চায়। কোম্পানি চায় না যে হচ্ছে আপনি 3 বছর চাকরি করেছেন কিনা, কোম্পানি চায় যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কি। ওখানে তো জব এক্সপিরিয়েন্স লেখা থাকে না, লেখা থাকে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কি? আমি আশা করি এই জিনিসটা বোঝাতে পেরেছি। হোয়াট ইজ এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স মানে চাকরি করা না রে ভাই। এক্সপিরিয়েন্স মানে হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কি, সেইটা ইকুইভ্যালেন্ট 1 ইয়ার, 2 ইয়ার, না 3 ইয়ার, নাকি সেইটা ইকুইভ্যালেন্ট 6 ইয়ার, নাকি ইকুইভ্যালেন্ট 0? ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কি আপনার? সো যারা আপনার একেবারে এন্ট্রি লেভেল বা ফ্রেশার লেভেলে আছেন, তারা কখনোই ভাববেন না যে আমার এক্সপিরিয়েন্স 0। আপনার এক্সপিরিয়েন্স তো 0 না রে ভাই। আপনি যদি একটা টাস্ক ম্যানেজার মোবাইল অ্যাপ বানান,
সে ধরেন আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, একটা এক্সাম্পল দিই। এখান থেকে কিন্তু আপনি নিজে 2-4টা প্রজেক্ট করে আপনার এক্সপিরিয়েন্স লেভেলটাকে আপনি কিন্তু 6 মান্থ কিন্তু 1 ইয়ারে নিয়ে যেতে পারেন। সে আপনি একটা ছোট্ট টাস্ক ম্যানেজার মোবাইল অ্যাপ্লিকেশনের প্রজেক্ট করলেন। এখন এই প্রজেক্টটা করলেন, করার পরে ধরেন এটাকে আপনি ফাইনাল করলেন, ফাইনাল করে এই প্রজেক্টটা যদি নিজে নিজে করতে যান আপনি, আপনার 3টা মাস সময় দরকার নিজে নিজে যদি করতে চান আপনি। হ্যাঁ, এটা আপনি করেন কোন একটা ক্লায়েন্টের জন্য করেন, ও কোনো একটা ক্লায়েন্টের জন্য করেন, বা সেলফ নিজের জন্য করেন, বা ইউনিভার্সিটির জন্য করেন, বা প্র্যাকটিসের জন্য করেন, বা ধরেন আমাদের ওস্তাদের প্ল্যাটফর্মে আপনি এটাকে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য, ফাইনাল প্রজেক্ট সাবমিশনের জন্য করেন। কারণ ফাইনাল প্রজেক্ট সাবমিশনের জন্য ওস্তাদের কোর্সের ভিতরে কেউ যদি একটা প্রজেক্ট করেছে সেইটাও তার একটা এক্সপেরিয়েন্স। তাহলে আমি যদি ধরি টাস্ক ম্যানেজার প্রজেক্টটা, এটা ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট ইউর 3 মান্থ এক্সপেরিয়েন্স। কারণ এই ধরনের একটা প্রজেক্ট করতে একা একা যদি আপনি অল্প অল্প করে করেন, আপনার 3টা মাস সময় হয়তো বা লাগবে যদি একা একা করেন। কোর্সের ভিতরে হয়তো বা এটা 1 মাসে বা 15 দিনে করানো হচ্ছে, কিন্তু আপনি চিন্তা করেন আপনি যদি একা একা করেন আপনার ওইখানে 3টা মাস সময় লাগবে। তারপরে ধরেন কোর্সের ভিতরে আপনি একটা ই কমার্সের প্রজেক্ট করতে দেন, ফুল ফেজ ই কমার্সের প্রজেক্ট করতেছেন, আপনি একা একা এই ধরনের একটা প্রজেক্ট করেন না। এই ধরনের একটা প্রজেক্ট করতে গেলে দিস ইজ ইকুইভ্যালেন্ট ইওর 6 মান্থ এক্সপেরিয়েন্স। এরপরে আসেন ধরেন ছোটখাটো অ্যাসাইনমেন্ট করছেন, ছোটখাটো আপনি বানাইছেন, এই ক্রুড বানাইছেন, তারপরে ডাটাবেস থেকে ডাটা কল করছেন, ছোটখাটো প্র্যাকটিস প্রজেক্ট করছেন, ওইগুলো ইকুইভ্যালেন্ট আরো ধরে নিলাম যে আপনার হচ্ছে আরো 3 মান্থ এক্সপেরিয়েন্স। এভাবে আপনি যদি একটা কোর্স কমপ্লিট করে সেখানে যদি 3টা 4টা প্রজেক্ট করেন, সেইটাও কিন্তু একটা ইকুইভ্যালেন্ট এক্সপেরিয়েন্স হিসেবে আপনার প্রোফাইলে হিট করে গিয়ে। এখন আমরা এত বড় বড় প্রজেক্ট তো কোর্সের ভিতরে এমনি দিয়ে রাখি নাই, কারণ ওই প্রজেক্টটা আপনি করলে আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স তৈরি হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোম্পানি তো আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স চায়। কোম্পানি তো চায় না যে আপনি 3 বছর কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করেছেন কিন্তু আপনি কোনো প্রজেক্ট করেন নাই। এরকম অনেকেই আছে ইন্ডাস্ট্রিতে 10 বছর 15 বছর ধরে চাকরি করতেছে, কিন্তু কোনো প্রজেক্ট করে নাই, কিছু করে নাই, বা তার কোনো নাই, মাইলস্টোন নাই বা অ্যাচিভমেন্ট নাই, শুধু জব করে গেছে, সাপোর্ট দিয়ে গেছে, টুকটাক হয়তো বা এটা ওটা করে গেছে, অন্য কাজকর্ম করে গেছে, কিন্তু কোনো প্রজেক্ট এক্সপিরিয়েন্স নাই বা কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেইভাবে রিমার্কেবল কোনো কিছু নাই, অ্যাচিভমেন্ট নাই। তো আপনি একটা ই কমার্সের প্রজেক্ট করেছেন, দিস ইজ ইউর অ্যাচিভমেন্ট। আপনি একটা টাস্ক ম্যানেজার প্রজেক্ট করেছেন, দিস ইজ ইউর অ্যাচিভমেন্ট। আমাদের প্রত্যেকটা কোর্স কিন্তু ওইভাবে সাজানো যে এই কোর্সটার ভেতরে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো প্র্যাকটিস করলে একজন লার্নারের যেন 1 ইয়ার ইকুইভ্যালেন্ট একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়, যেটাকে আমরা 1 ইয়ার ইকুইভ্যালেন্ট করার চেষ্টা করি, সব সময়ই ইকুইভ্যালেন্ট করার চেষ্টা করি। এই জন্য দেখবেন আপনার লারাবেল কোর্সের ভিতরে ই কমার্সের প্রজেক্ট দেওয়া, ইনভেন্টরির প্রজেক্ট দেওয়া, এই প্রজেক্ট সেই প্রজেক্ট দেওয়া, অনেকে এগুলো নিয়ে বদনাম করে যে ধুর এত প্রজেক্ট টজেক্ট করান, জগা খিচুড়ি বানায় ফেলছেন, তারপরে হচ্ছে এটা করছেন ওটা করছেন। নো, আমার কাছে এসে শিখবেন, আমার কাছে এসে 6টা মাস ইনভেস্ট করবেন, আপনাকে তো কিছু একটা দেয়া লাগবে আমার, আপনাকে আমি শেখাবো এবং আপনাকে আমি একটা এক্সপিরিয়েন্সও দেবো। কেন এক্সপিরিয়েন্সটা দিব? কারণ আমার টার্গেট আপনাকে জব প্লেসমেন্ট করানো। আমার টার্গেট এরকম না যে আপনাকে কোর্স করে ছাড়িয়ে দিলাম, তারপরে আপনি হচ্ছে নিজে নিজে যা খুশি করলেন, এরকম না। কারণ ওস্তাদের প্রত্যেকটা সিস্টেমে কি হচ্ছে, একজন লার্নার এসে কোর্স করতেছে, কোর্স করার পরে সে এসে প্রজেক্ট করতেছে, প্রজেক্ট করার পরে সে কিন্তু পোর্টফোলিও রেডি করতেছে, সিভি রেডি করতেছে, করে সে একটা ইকুইভ্যালেন্ট একটা এক্সপিরিয়েন্সে যখন যাচ্ছে তখন ওইটা তার জন্য ইজি হয়ে যাচ্ছে। আপনি নিজে নিজে প্রজেক্ট করেন, আপনি লেখেন, এখানে প্রজেক্টের নাম লেখেন, প্রজেক্টের পারপাস লেখেন, প্রজেক্টে আপনার রেসপন্সিবিলিটি লেখেন, এরপর আপনার প্রজেক্টের ডিউরেশন লেখেন। না ভাই, আপনাকে চাকরি করেই এক্সপিরিয়েন্স নিতে হবে বিষয়টা তো এরকম না। কারণ যারা আপনার ফ্রেশার আছেন, একেবারে ফ্রেশার যারা আপনারা, তারা তো জব এক্সপিরিয়েন্স দেখাতে পারবেন না রে ভাই। কারণ ইউ হ্যাভ নো জব এক্সপিরিয়েন্স, বাট ইউ হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইউ হ্যাভ প্রজেক্ট এক্সপিরিয়েন্স। সো শো আপ দিস। আমি কি বোঝাতে পেরেছি? একজন একটু বলবেন, যারা আপনারা একেবারে এন্ট্রি লেভেলের আছেন তারা আপনারা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কিভাবে শো করাবেন। আপনি একটা প্রজেক্টের নাম লিখবেন, প্রজেক্টের একটা স্কোপ লিখবেন, প্রজেক্টের একটা রেসপন্সিবিলিটিস লিখবেন, এরপর প্রজেক্টের একটা ডিউরেশন লিখবেন, যে আমার প্রজেক্টের ডিউরেশন এত থেকে এত, এই প্রজেক্টটা আমি করেছি। তাহলে তো ওইটা কি করে, আপনার একটা ইকুইভ্যালেন্ট এক্সপেরিয়েন্স তৈরি করে। কিন্তু আমরা যারা একেবারে এন্ট্রি লেভেল জব সিকার, এই জায়গায় এসে আমরা একটা চরম একটা ভুল করে ফেলি। আমরা এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা জব এক্সপিরিয়েন্সের জায়গাটাকে হয় ফাঁকা রেখে দেই, হয় এটাকে ফাঁকা রেখে দেই, না হয় আমরা করি কি, লিখি যে ফ্রেশার, না হয় লিখি নো এক্সপিরিয়েন্স। হোয়াট ইজ দিস? ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ভাই, সেটা ইকুইভ্যালেন্ট। সে সে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার,
এখন তো সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে আমি 2 বছর হলো হয়ে গেছি। এই সিভিটা আমার অনেক আগের সিভি অবশ্য, মানে অনেক আগের তথ্য দিয়ে সাজানো। আমি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছি গত 2 বছর আগে। তাহলে ধরেন আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে এখানে 2 বছর চাকরি করছি। এবারে 2 বছর চাকরি করা মানে হচ্ছে ওই 2 বছরে ধরেন আমি 4টা প্রজেক্ট করছি বা 5টা প্রজেক্ট করছি বা 3টা প্রজেক্ট করছি, সেই প্রজেক্ট ইকুইভ্যালেন্ট একটা এক্সপেরিয়েন্স। তাহলে ধরেন আপনি একটা কোর্সের ভিতরে, ধরেন সে সে আমাদের এই ফ্লাটার কোর্সের ভিতরে আপনি একটা একটা টাস্ক ম্যানেজার বানাইছেন, একটা ই কমার্স বানাইছেন, ধরেন আপনি নিজে নিজে একটা এক্সপেন্স ম্যানেজার বানাইছেন, আপনি আর একটা ওয়েদার অ্যাপ্লিকেশন বানাইছেন, ওইটার ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স করেন না। সে আপনি যদি টাস্ক ম্যানেজার প্রজেক্টের জন্য 3 মাস সেট করেন, ই কমার্স প্রজেক্টের জন্য আপনি এখানে 4 মাস সেট করেন, 3 আর 4 7 মাস হয়ে গেল, যে আপনি ওই সময় ধরে ওই প্রজেক্টটা করেছেন বা ওই প্রজেক্টটা করতে ওইরকম একটা এক্সপিরিয়েন্স সময় ডিউরেশন লাগে। সে আপনি একটা এক্সপেন্স ম্যানেজার বানাইলেন, ওখানে একটা 1 মান্থ ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স লিখলেন। তাহলে দেখেন আপনি কিন্তু অ্যাজ এ ফ্রেশার আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাকে খুব সুন্দরভাবে শো আপ করতে পারতেছেন। কারণ সিভিতে শো আপ দিতে হবে রে ভাই, এখানে আপনাকে শো আপ না দিলে কাজ হবে না। যে আপনি এই এই প্রজেক্টগুলো করছেন, যেটা ডিউরেশন দেবেন আপনি, যে এই প্রজেক্টটা আমি এত তারিখে শুরু করেছিলাম এত তারিখে শেষ করেছি, প্রজেক্টের নাম দিবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই জায়গাটাকে সুন্দর করে সাজাবেন, যে প্রজেক্ট নেম, প্রজেক্ট অবজেক্টিভস, রেসপন্সিবিলিটিস মিন্স ওই প্রজেক্টে আপনি কি কি করেছেন, আপনি কি ছিলেন সেখানে। তারপরে হচ্ছে প্রজেক্ট ডিউরেশন। তাহলে আপনার একটা ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স তৈরি হয়ে গেল, যেইটা আপনাকে মানে বুলেটের গতিতে আগায় নিয়ে যাবে রে ভাই, বুলেটের গতিতে আগায় নিয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনি করতে পারেন কি, আপনার রিসেন্ট যেই প্রজেক্টগুলো থাকবে, কারণ অ্যাজ এ ফ্রেশার হিসেবে জব এক্সপিরিয়েন্স দেখানোর যেহেতু কোনো স্কোপ আপনার কাছে নাই, সো শো ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমি আবারও বলছি, শো ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। ওয়ার্ক বা প্রজেক্ট এক্সপিরিয়েন্স, আমি যদি বলি প্রজেক্ট এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট ইকুইভ্যালেন্ট 1 ইয়ার। এবং ওইভাবেই প্ল্যান করে কিন্তু আমাদের কোর্সের সিলেবাসগুলো করা, যে এখান থেকে একটা লার্নার শিখে গিয়ে প্র্যাকটিস করে প্রজেক্ট করে যেন 1 ইয়ার ইকুইভ্যালেন্ট একটা এক্সপিরিয়েন্সের জায়গায় চলে যায়। তাছাড়া জবটা পাবে সে কোথায় থেকে, যে সে যেন আর ফ্রেশার না থাকে। এরপরে আসি আমরা, এরপরে আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, যদি কোনো জব এক্সপিরিয়েন্স আপনার থেকে থাকে, ABCDEF, যদি জব এক্সপিরিয়েন্স আপনার থেকে থাকে, অনেকে থাকতেই পারে, ইন্টার্নশিপ করতে পারেন কিংবা থাকতে পারেন, থাকলে সেটা আপনি, জব এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেইটা আপনি লিখে দিবেন, ওইটা আলাদা করে লিখবেন। এটা আমি এন্ট্রি লেভেল যারা তাদের জন্য আমি এই জিনিসটা সাজেস্ট করতেছি। এরপরে আপনি করবেন কি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স জব এক্সপিরিয়েন্স তো আপনি লিখলেন, ABCDEFG, এরপরে আপনি করবে কি, প্রজেক্ট শোকেস, প্রজেক্ট, অথবা আমি বলি পোর্টফোলিও, পোর্টফোলিও শোকেস, শোকেস। আপনি করবেন কি, আপনার কি কি প্রজেক্ট করছেন ওই প্রজেক্টগুলো শোকেস করবেন আপনি। ওই প্রজেক্টের যদি কোনো লাইভ লিঙ্ক দিয়ে দেওয়া থাকে, যদি কোনো লাইভ লিঙ্ক দিয়ে দেওয়া থাকে, এখানে আমি কিছু অবশ্যই এলো পাথারি কিছু জিনিস লিখে দিয়েছি। যদি কোনো লাইভ লিঙ্ক থাকে, আপনার তো এখন মোবাইল অ্যাপ ডেভেলপার, আপনাদের তো লাইভ লিঙ্ক থাকবে না, অনেক সময় হয়তো লাইভ লিঙ্ক থাকবে না। সেক্ষেত্রে কি করবেন জানেন, আপনার যেই প্রজেক্টটা আপনি করছেন ওই প্রজেক্টটাকে আপনি কিভাবে শোকেজ করবেন, আপনি গিটহাব দিয়েও শোকেজ করতে পারেন, আপনি ওই প্রজেক্টটাকে বিভিন্নভাবে শোকেজ করতে পারেন। সে ধরেন আমার নোটজেস টিউটোরিয়াল বাংলাতে যদি যান, দেখেন এই প্রজেক্টটার এখানে একটা শোকেস করা আছে, কিন্তু এই টিউটোরিয়ালের শোকেস এটা। দেখেন ওই টিউটোরিয়ালের একটা ছোট্ট একটা স্ক্রিনশট দেওয়া বা একটা স্ক্রিন অ্যাপ্লিকেশন, যে ওই ডেমো লাইভ একটা ইউটিউব একটা লিঙ্ক হতে পারে, সেই প্রজেক্টের শোকেসটা হতে পারে একটা সরাসরি ইউটিউব লিঙ্ক, সেটা একটা সরাসরি ইউটিউব লিঙ্ক হতে পারে। আপনি যদি ইউটিউবে দেখেন, এই জিনিসগুলো আমি আগে অনেক করতাম, এখন একটু রিসেন্টলি কম করা হচ্ছে, সামনে আবার আমি করব। সেটা হচ্ছে আমি নিজেই লার্নারদের প্রজেক্ট শোকেস করতাম। এটাই আমি গত 1 বছর ধরে আমার একটু করা কম হচ্ছে, এটা আবার আমি শো করব, কারণ এটা আমার লার্নারদেরকে জব পাওয়ার ক্ষেত্রে প্রচুর হেল্প করে। কারণ আমি এ পর্যন্ত যেই সব লার্নারদেরকে প্রজেক্ট শোকেস করেছি, কেউই আনএমপ্লয়েড নাই, সবারই জব হয়ে গেছে এবং অলরেডি 2টা 3টা করে জব সুইচ করে ফেলছে এতদিনে তারা। এটা আমি আবার শুরু করব, আমার লার্নারদের যে প্রজেক্ট সেই প্রজেক্টে শোকেস করা।
অবশ্যই প্রজেক্ট শোকেস করতে গিয়ে আমি সোশ্যাল মিডিয়া অ্যাটাকের শিকার হয়েছিলাম, কারণ অনেকেই অ্যাটাক করছিল যে কোর্স বিক্রি করে ছাত্র, বা কি বলে তাবিজ বিক্রেতা, হ্যান বিক্রেতা, ত্যান বিক্রেতা। এটা খুব একটা সোশ্যাল অ্যাটাক ছিল। কিন্তু ভাই আমি যাদের প্রজেক্ট শোকেস এখানে করছি তারা কেউই আনএমপ্লয়েড নাই, তাদের মাল্টিপল জব হয়ে গেছে, শুধু একটা না। আমি যদি নিচের দিকে এখানে আসি, এইখানে আগে আমি এই কাজটা করতাম, যেরকম এই যে মনিপ ভাই নামে এক ভাই ছিল, এনার প্রজেক্টে শোকেস করেছিলাম আমি 1 বছর আগে। কারণ আমার প্রোফাইলে যে এখানে শুধু লার্নার আছে তা তো না, আমার প্রোফাইলে অনেক রিক্রুটার আছে, আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী থেকে শুরু করে অনেক সিনিয়র লোকজন আছে, যারা আমার এই যে ফলোয়ার সার্কেল বা আমার যে সোশ্যাল মিডিয়া সার্কেল, এই সার্কেলে যারা অবস্থান করে। সে কোনো একটা লার্নারের একটা প্রজেক্ট শোকেস যখন আমি করি, সুন্দর করে কিন্তু সেই প্রজেক্ট শোকেস করার সাথে সেই লার্নারের নাম, সেই লার্নারের লিঙ্কডইন প্রোফাইলও আমি শেয়ার করি। সেই প্রজেক্টটা দেখে অনেক রিক্রুটার আছে যাদের পছন্দ হয়ে যায়, যে ওই ছেলেটা তো ভালো, ঠিক আছে এই ছেলেটাকে একটু নক দেই। এবং যাদের যাদের প্রজেক্ট আমি এখানে শোকেস করেছি তারা কেউই এখন আনএমপ্লয়েড নাই আর। এই যে সুজন নামে একটা ছেলে, এই ছেলেটার প্রজেক্ট শোকেস করেছিলাম আমি 1 বছর আগে। তো আবার আমি নতুন করে আমার লার্নারদের যারা প্রজেক্ট করবে আমি প্রজেক্ট শোকেস করা শুরু করে দেব। তো প্রজেক্টে শোকেস আপনি কিভাবে করবেন? জাস্ট ধরেন আপনি প্রজেক্টের একটা ছোট্ট একটা ডেমো ভিডিও বানাবেন। কেন, আমি এখানে একটু বলি। আপনি জাস্ট প্রজেক্টের একটা ছোট্ট ভিডিও বানায় আমাকে যদি দেন, এটা আমি আমার নিজ দায়িত্বে আমি শোকেস করাবো। কিন্তু এই জিনিসটা লার্নারদের ভেতরে কারা কেউ কোনো একটা কমিউনিটি লার্নারদের ভেতরে একটা নেগেটিভ ইমপ্রেশন ঢুকাইয়া দিছে, যে রাব্বিল ভাইকে যদি আমি আমার প্রজেক্টের এরকম একটা ভিডিও ডেমো দেই, রাব্বিল ভাই সেটা দিয়ে কোর্স বেচে, বা রাব্বিল ভাই হচ্ছে সেটা দিয়ে পার্ট নেওয়ার চেষ্টা করে, ভাব নেওয়ার চেষ্টা করে। হোয়াট ইজ দিস, এইটা ঢুকে গেছে অলরেডি। এই জন্য আমি মাঝখানে এই ধরনের কিছু মন্তব্য পাইছি, মন্তব্য পেয়ে প্রজেক্ট শোকেস করা বন্ধ করে দিছি। কিন্তু লার্নারদের প্রজেক্ট শোকেস করলে লার্নাররাই উপকৃত হয়। আমি সুন্দর করে লার্নারের নাম, তারপরে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, এবং এমনও ক্ষেত্র আছে লার্নারের ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বারও প্রথমের যেই ল্যান্ডিং স্ক্রিনে দিয়ে তারপরে আমি করি কি, সে সে আমাকে প্রজেক্টের যে ভিডিও ডেমনস্ট্রেশনটা দিল, আমি সেই ভিডিও ডেমনস্ট্রেশনটা এখানে শোকেস করে দিই। পরে লার্নাররা করতে পারে কি, এই ভিডিওটা কিন্তু তার প্রজেক্ট শোকেজের শোকেস করবে, সে যেখানে রিসেন্ট প্রজেক্ট সেখানে এই ভিডিওটা সে ব্যবহার করতে পারে। এবং আমার চ্যানেল থেকে এইখান থেকেও কিন্তু অনেক লোকজন প্রজেক্টগুলোকে দেখে, যারা পোটেনশিয়াল লোকজন। কারণ এইখানে যারা হিরো আলমের ফলোয়ার তারা তো আমার কাছে নাই, যারা সাকিব বুবলি বা ওই হিট অফিসার নিয়ে চিল্লাপাল্লা করতেছে ওই রকমের লোকজন তো আমার কমিউনিটিতে নাই। এখানে যে আমি আমি বলি 60,000 লোকজন, বা ফেসবুক প্লাস ইউটিউব মিলে আমার যদি কমিউনিটি বলি, আমার প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোকজনের একটা, আমি বলবো একটা মিডিয়া। এখানে তো সবাই হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, কেউ হচ্ছে স্টার্ট আপ করতেছে, কেউ জব করতেছে, এই টাইপের লোকজন দিয়েই এই জায়গাটা ভর্তি। এখানে কিন্তু সাধারণ পাবলিক একেবারেই নাই। এই যে আপনারা এখানে 32 জন শুনছেন, আপনারা কেউই সাধারণ লোক না। মানে সাধারণ বলতে যেটাকে বোঝায় আম জনতাই আপনারা কেউই না, আপনারা সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন বা টেক প্যাশনেট যে লোকজন আছেন আপনারা তারাই কিন্তু। তো দেখা যাচ্ছে রিলেশন ক্রিয়েট হয়। আবার ধরেন আমি কিংবা ওস্তাদের একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে যখন আপনার একটা প্রজেক্টের শোকেস হচ্ছে, তখন সেটা একটা আলাদা গুরুত্ব পায়। আপনি হয়তো বা একা একা যদি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন, তার থেকে একটা গুরুত্ব পাবে যখন আমি দিচ্ছি, বা ধরেন অন্য কোনো ট্রেনার দিচ্ছে, বা ওস্তাদের তার নিজস্ব পেজ থেকে দিচ্ছে, তখন ওইটা আলাদা একটা গুরুত্ব বহন করে। আপনারা এইটা করতে পারেন। আবার যদি মনে করেন যে না, আমি রাব্বিল ভাইকে প্রজেক্টের শোকেস ভিডিও দিলে রাব্বিল ভাই পার্ট নিবে, বা এইটার কারণে রাব্বিল ভাইয়ের হচ্ছে কোর্সে এনরোল বেড়ে যাবে, যদি এরকম মনে করেন, আমাকে দেওয়ার দরকার নাই। আপনি দরকার হলে আপনার একটা ইউটিউব চ্যানেল খোলেন, আপনার একটা ইউটিউব চ্যানেল খুলে সেই প্রজেক্টের একটা ভিডিও ডেমনস্ট্রেশন রাখেন। আমি এখানে ভিডিও ডেমনস্ট্রেশন কেন দিতে বলতেছি, আবার আমি বলতেছি শোকেস, এখানে বলবো ভিডিও শোকেজ, ভিডিও শোকেস প্লাস অর অর লাইভ শোকেস। তো আপনারা তো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার না, ওয়েব অ্যাপ্লিকেশনটাকে কিন্তু লাইভ শোকেস করাটা খুব ইজি। কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশনকে লাইভ শোকেস করতে গেলে আবার আপনাকে প্লে স্টোরে সেটাকে সাবমিট করতে হচ্ছে, এটা একটা হ্যাসেল। তো আপনি তো শুরুতেই এন্ট্রি লেভেলে প্লে স্টোরে সাবমিট করে ফেলেননি, কিংবা শরবত খাবো, আইওএস এর স্টোরে, আপনি অ্যাপেলের স্টোরে সাবমিট করে ফেলেননি। তার জন্য ডলার দরকার, টাকা দরকার, অ্যাকাউন্ট দরকার, আপনি একটা ভিডিও শোকেস বানায় ফেলেন। আপনার যদি মনে হয় যে না, আমি ওস্তাদের ওস্তাদের টিমের সাপোর্ট টিমকে যদি বলি দেই দেই তাহলে হচ্ছে ওস্তাদের সাপোর্ট টিম তার পেজ থেকে পার্ট নেবে, দরকার নাই। তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলে একটা ছোট একটা ইউটিউব চ্যানেল করেন। আপনার ইউটিউব চ্যানেলটা আপনি করবেনই হচ্ছে প্রজেক্ট শোকেজ করার জন্য। বাংলাদেশের একটা ছেলে আছে,
ওর নাম ভুলে গেলাম আমি ছেলেটার নাম। ও ফ্লাটার ডেভেলপার, ও ফ্লাটারের প্রজেক্ট শোকেস করে ওর ইউটিউব চ্যানেলে। এবং ওর নামটা ভুলে গেলাম আমি, নামটা মনে পড়তেছে না আমার। এই নামটা মনে পড়লে এখনই আপনাকে আমি দেখাইতাম সার্চ করে। ও প্রজেক্ট শোকেস করেই কিন্তু একেবারে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে ওই ছেলে। ওই ছেলের নামটা ভুলে গেছে, আমার মনে পড়লে আমি শেয়ার করব। আপনি আপনার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খোলেন, খুলে সেইখানে প্রজেক্টর একটা ভিডিও ডেমনস্ট্রেশন শো করেন। কেন ভিডিও ডেমনস্ট্রেশন শো করতে বলতেছি? কারণ যারা রিক্রুটার, তাদের ওই আপনার অ্যাপ মোবাইলে নিয়ে ইনস্টল করে অত দেখার সময় নেই ভাই, কারণ হাজার হাজার সিভি জমা পড়ে। কিন্তু একটা ভিডিও ডেমনস্ট্রেশন চোখের সামনে থাকলে ওইটা কিন্তু খুব সহজেই তারা দেখে ফেলতে পারে, ও আচ্ছা আচ্ছা এই ছেলেটা এই একটা প্রজেক্ট করেছে, বা এরকম একটা প্রজেক্ট করার ক্যাপাবিলিটি তার আছে। তখন কি হলো, আপনার ইমুলেটরে প্রজেক্টটাকে রান করবেন, ইমুলেটরে প্রজেক্টটাকে রান করে আপনি একটা জাস্ট একটা স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন, মোবাইলেও করতে পারেন। তাহলে প্রজেক্ট শোকেস আপনি করবেন মাস্ট, এটা লাগবেই। এইটা আপনাকে অনেক আগায় রাখবে, EFGH। এরপরে এইচে আসি, সেটা হচ্ছে আমি কোথায় ছিলাম, একটা সিভিতেই ছিলাম মনে হয়। এরপরে আপনার টেকনিক্যাল স্কিল লেখেন আপনি, যে আপনার টেকনিক্যাল স্কিল কি কি আছে, যে টেকনিক্যালি আপনি কি কি পারেন। আপনি গিটহাব পারেন। এই যে রাইট, এই যে এক ভাই আরেকটা দিল খুব সুন্দর, ফ্লাটার ওয়ে। হ্যাঁ, এটা একটা চ্যানেল, রাইট রাইট। এইটাই বাংলাদেশেরটা কিনা আমার মনে পড়তেছে না। প্রজেক্ট শোকেস করে, সুন্দর সুন্দর প্রজেক্টের শোকেস করে। আপনি এরকম প্রজেক্টের শোকেস করেন, দেখেন এই প্রজেক্ট শোকেস একে মানে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে গেছে ভাই, আপনি চিন্তা করতে পারবেন না। কোথায় জানি গেলাম আমি। এবং আপনার ফ্রিল্যান্সিং করা বলেন, ক্লায়েন্ট হান্টিং করা বলেন, অফলাইনে পান বা হচ্ছে রাইট, এইটাই বাংলাদেশিটা, এইটাই এই এই ফ্ল্যাটার বয়টাই বাংলাদেশি, দি ফ্ল্যাটার ওয়ে। 138টা। সে করেছে কি, ছোট বড় মাঝারি, যতটুকু করেছে, সে হচ্ছে নিজে নিজে প্রজেক্ট করে প্রজেক্ট শোকেস করছে। আপনি চিন্তা করতে পারেন যে এই ডেভেলপার কি পরিমাণ মানে সে ভ্যালু ক্রিয়েট করতে পারে ফাইবারে কিংবা আপওয়ার্কে কিংবা লিঙ্কডইনে, কি পরিমাণ ভ্যালু সে ক্রিয়েট করতে পারে। বা এই যে প্রজেক্ট শোকেস সে করেছে, বা 138টা শোকেস সে যে করেছে, এই শোকেস থেকে সে চাইলে তার আমরা বলি না যে মান্থলি আর্নিং করব আমরা। দেখেন সে শোকেস করা শুরু করছে একটা লগ ইন ইউআই দিয়ে রে ভাই। দেখেন 4 বছর আগে ছোট্ট একটা লগ ইন পেজ বানাইছে, দেখেন একটা লগ ইন পেজ বানানো কতক্ষণের বিষয় রে ভাই, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা একদিন। ছোট্ট ছোট্ট কম্পোনেন্ট বানায়া বানায়া শুরুতে সে করছে কি, শোকেস করা শুরু করছে। দেখেন একটা লগ ইন পেজ, একটা সাইন আপ পেজ, একটা ওয়েলকাম পেজ করে একটা শোকেস করছে। এরকম শোকেস করেন, যেমনি পারেন শোকেস করেন। এনি আইডিয়া, জাস্ট ফর আইডিয়া, যে এই ধরনের একটা শোকেস থেকে একজন ডেভেলপার মান্থলি কত টাকা আর্ন করার সক্ষমতা পেতে পারে? আমাকে আনমিউট করে বলবেন, আমি আনমিউট করার জন্য আপনাদেরকে পারমিশন দিয়ে দিচ্ছি, আপনারা নিজেদেরকে আনমিউট করতে পারবেন। বলেন, এনি আইডিয়া যে এই ধরনের একটা মান্থলি শোকেস থেকে এভারেজ 6 থেকে 7 লাখ। কত বললেন? 6 থেকে 7 লাখ। মোর দেন দ্যাট এই আপু ধরনের আনোয়ার একটা ভাই আমাদের এখানে ডেফোডিল একটা ইয়াতে আসছিল, সেমিনারে আসছিল। এই ধরনের একটা প্রজেক্ট শোকেস থেকে, যদি এই ধরনের একটা প্রজেক্ট শোকেসকে যদি ফাইবারে কাজে লাগানো যায়, আপওয়ার্কে কাজে লাগানো যায়, বা লিঙ্কডইনে কাজে লাগানো যায়, আমি ধরে নিলাম যদি আপনি জবেও কাজে লাগান, মানে এইটা থেকে আমি বলবো আপনার 1 মিলিয়ন রেঞ্জে টাকা ইনকাম করা সম্ভব। 1 মিলিয়ন মানে আমি বলতেছি 10 লক্ষ টাকা, মানে 10 লক্ষ টাকার একটা মান্থলি ভ্যালুয়েশন ক্রিয়েট করা সম্ভব। আমি বলতেছি না ইনকাম, ভ্যালুয়েশন ক্রিয়েট করা সম্ভব, একটা রেভিনিউ জেনারেশন ভ্যালুয়েশন ক্রিয়েট করা সম্ভব এরকম একটা পোর্টফোলিও থেকে, মানে এরকম একটা প্রজেক্ট শোকেস থেকে। সো প্রজেক্ট শোকেস আপনারা কেন করেন না ভাই? আপনারা অনেকে চুপায় চাপায় প্রজেক্ট করেন, দেখান না ভাই। দেখাইলে কি মানুষের নজর লাগবে? আপনার এই প্রজেক্ট শোকেসে যদি মানুষের নজর লাগে, তাহলে না ওইটা আপনার জন্য পজিটিভ। আপনার অবশ্যই বলি না মানুষের বদ নজর লাগবে, আপনার প্রজেক্ট শোকেসে যদি মানুষের বদ নজর লাগে তাহলে ওইটা আপনার জন্য পজিটিভ। নজর লাগলে পজিটিভ, নজর লাগাইতে হবে তো। এরকম একটা প্রজেক্ট ডেমনস্ট্রেশনে শোকেস থেকে মিনিমাম মিলিয়নের উপরে ইনকাম জেনারেট করা পসিবল, বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং করে, জব হান্টিং করে।
কিংবা ফ্রিল্যান্সিং করে, কিংবা লোকাল ক্লায়েন্টের কাজ করে, কিংবা ফরেন ক্লায়েন্টের কাজ করে। দ্যাট ইজ ম্যাসিভ, দ্যাট ইজ ম্যাসিভ। সো শোকেস করার কাজটা শুরু করে দিতে হবে। কোথায় যেন ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে, এবং আপনি যদি মনে করেন ফেসবুক গ্রুপ আছে, ফ্লাটারের অনেক ফেসবুক গ্রুপ আছে। এই যে আপনাদেরই একটা ফ্লাটারের গ্রুপ আছে, ফ্লাটারের গ্রুপে যে ওস্তাদের একটা ফ্লাটারের গ্রুপ আছে, তারপরে আরো আছে অনেক গ্রুপ, একটাই এখানে 7,500 মেম্বার আছে, আরো এরকম হান্ড্রেডস অফ গ্রুপ কিন্তু ফেসবুকে ফ্লাটারের আছে, আছে না? আপনি যে প্রজেক্টের ডেমনস্ট্রেশনটা বানাইলেন বা ভিডিও শোকেসটা বানাইলেন, বিভিন্ন গ্রুপে শো করেন রে ভাই, সেই ভিডিও শোকেসটা বিভিন্ন গ্রুপে শো করেন। এই যে আমার ফ্লাট লার্নার কিন্তু জব করতেছে, আমাদের ফ্লাটারের সাকসেস স্টোরি সব থেকে বেশি আমাদের। আমি খুব শীঘ্রই তাদেরকে এই বিষয়গুলোতে মানে করব, মানে আহ, একটু ফোর্স করব যে কেন প্রজেক্ট শোকেজ হচ্ছে না। প্রজেক্ট শোকেজ করলে আমার যেইখানে এখন আমার জব রেশিও সে যদি 10 জনে, সে আমার এখন যদি 3 জন জব পায়, সে তারা যদি প্রজেক্ট শোকেজ করতে থাকে, যে সেখানে 10 জনে 6 জন জব পাবে রে ভাই, জব রেশিওটা বাড়বে, ইনকাম রেশিওটা বাড়বে, প্লেসমেন্ট রেশিওটা এখান থেকে বাড়বে। আচ্ছা, এরপরে আমরা আসি। এরপরে আপনি করবেন কি, আপনার টেকনিক্যাল স্কিলগুলো লিখবেন। টেকনিক্যাল স্কিল লেখার সময় বাড়াবাড়ি করবেন না। আপনি যতটুকু জানেন বা যতটুকু আপনার টেকনিক্যাল স্কিল আছে ততটুকুই লিখবেন। আপনি যে একজন ফ্লাটার ডেভেলপার হিসেবে আপনার কি কি টেকনিক্যাল স্কিল থাকতে পারে ভাই বলেন তো? ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকতে পারে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি তো জানেন ভালো করে, আপনি গিটহাব জানেন, আপনি রেস্ট এপিআই ইমপ্লিমেন্টেশন জানেন, আপনি পোস্টম্যান জানেন, আপনি ফ্লাটার জানেন, আপনি ফ্লাটারের সাথে ধরেন হচ্ছে গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপ জানেন, আপনি ফায়ারবাস জানেন, আপনি রেস্ট এপিআই ইমপ্লিমেন্টেশন জানেন। আপনার ফ্লাটার রিলেটেড টেকনিক্যাল স্কিল গুলো কি কি, ওই ফ্লাটারের মধ্যে আপনি কি কি জানেন ওইগুলা লেখেন। আমি বুঝাইতে পারছি কি? একদম আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট লিখে ভরায় ফেলেন সবগুলা। আপনি তো এজ এ ফ্লাটার স্পেশালাইজড হিসেবে এখানে আপনি করতেছেন। সো টেকনিক্যাল স্কিলের ভেতরে আপনি লেখেন যে আপনার ফ্লাটারের জন্য কি কি দরকার। আপনার দরকার ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে আপনি ডার্ট জানেন, আপনি ওপি জানেন। তারপরে আপনি কি জানেন? আপনি ফ্লাটারের ফ্লাটার উইজেটস গুলো জানেন। এইগুলো হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল। আপনি হচ্ছে ফ্লাটারের থিম জানেন, নেভিগেশন জানেন, ফ্লাটার নিয়ে কি পারেন আপনি সেইটা লেখেন, কারণ আপনার টার্গেট তো ফ্লাটার। তারপরে হচ্ছে রেস্ট এপিআই ইমপ্লিমেন্টেশন পারেন, রেস্ট এপিআই ইন্টিগ্রেশন পারেন আপনি। তারপরে আপনি কি পারেন? আপনি হচ্ছেন গুগল ম্যাপ পারেন। আপনার ফ্লাটার রিলেটেড টেকনিক্যাল স্কিলগুলোকে সুন্দর করে এখানে লেখেন, একটু স্পেসিফিক করে ওইগুলা লেখেন। তারপরে হচ্ছে স্টেট ম্যানেজমেন্ট করতে পারেন আপনি। আপনি কি দিয়ে স্টেট ম্যানেজমেন্ট করতে পারেন? সে আপনি হচ্ছে ব্লক দিয়ে স্টেট ম্যানেজমেন্ট করতে পারেন। আমি স্টেট ম্যানেজমেন্ট লিখি, বা হচ্ছে গেটেক্স দিয়ে স্টেট ম্যানেজমেন্ট করতে পারেন। স্পেশালাইজড আপনি কি, আপনি ওইগুলা লেখেন আপনার টেকনিক্যাল স্কিলের ভিতরে। অথবা স্পেসিফিক ভাবে আপনি লিখতে পারেন যে ফ্লাটার টেকনিক্যাল স্কিল, বা অ্যাপ ডেভেলপমেন্ট টেকনিক্যাল স্কিল, আরো স্পেসিফিক হয়ে যায় যে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আপনার কি কি টেকনিক্যাল স্কিল আছে, আপনি এইগুলো পারেন। এইখানে দয়া করে আপনারা এই যে আমি সি জানি, C++ জানি, আমি ফ্লাটার জানি, আমি জাভা জানি, আমি এইচটিএমএল জানি, সিএসএস জানি, আমি মাইক্রোসফট ওয়ার্ড জানি, এইগুলো দয়া করে লিখবেন না। আপনি মাইক্রোসফট ওয়ার্ড জানেন, ওইটাতে আমি কি করবো? আপনার মাইক্রোসফট ওয়ার্ড, আপনার কি কম্পিউটার টাইপিস্ট আপনি? নীল ঢাকা ইউনিভার্সিটির সামনে কি কম্পিউটার টাইপ করতে বসাই দেবো আপনাকে আমি, যে আপনার টাইপিং স্পিড এত, ওইটাতে কি করবো আমি? কারণ এই জায়গাটাতে আপনি বলে দিবেন যে ভাই আপনি ফ্লাটারে কতটুকু পণ্ডিত, আর এই জায়গায় আপনি বুঝাই দিবেন রিক্রুটারকে, ভাই আমি ফ্লাটারের কিন্তু এই পণ্ডিত, আমি এই জিনিসগুলো জানি, আমি ফ্লাটার দিয়ে এটা করতে পারি, আমি ফ্লাটার দিয়ে ওইটা করতে পারি, আমি ফ্লাটার দিয়ে ওইটা করতে পারি। আপনি যদি আমাদের ওয়েবসাইটে আসেন, এই ওয়েবসাইটে আসলে আমাদের সিলেবাসটাও কিন্তু ওরকম করে সাজানো। আপনার যদি মনে হয় আপনার যদি মনে হয় আমাদের সিলেবাসটাই আপনি লিখে দেন না, সিলেবাসের টপিকগুলোই লিখে দেন। আমাদের সাপোজ আমি ফ্লাটারের কোর্সে যাই, কোথায় যেন গেলাম আমি, এইখানে। আপনার যদি অতগুলো নাম মনে না থাকে, এইখানেই লেখেন আপনি যে হচ্ছে এইখানে কি 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 আমি একটু নিচের দিকে যাই, যে আমরা হচ্ছে এখানে কি কি শিখছি। আপনি এই যে এইগুলো লেখেন, রেস্ট এপিআই জানেন আপনি, আপনি ওপি জানেন, আপনি ফ্লাটার জানেন, ডার্ট জানেন, আপনি ভিএস কোড জানেন, গিটহাব জানেন, আপনি এপিআই ইন্টিগ্রেশন জানেন, আপনি ফায়ারবেস জানেন, গুগল ম্যাপ জানেন, আপনি পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করতে পারেন, আপনি অ্যাডমোব পারেন, আপনি এমবিবিএম আর্কিটেকচার সম্পর্কে জানেন, আপনি উইজেটস জানেন, আপনি এসকিউএল জানেন, আপনি ফ্লাটারের সঙ্গে মঙ্গোডিবি দিয়ে কিভাবে কাজ করে সেটা জানেন। মানে ফ্লাটার রিলেটেড টেকনিক্যাল স্কিল গুলো আপনি লেখেন। আপনি কিন্তু এইটা স্টেট জানেন। তারপর এখানকার কি পয়েন্ট গুলো লেখেন।
তাহলে কিন্তু আপনার এখানে সুন্দর একটা টেকনিক্যাল স্কিলের একটা সুন্দর একটা এভ্যালুয়েশন আপনার হয়ে যায়। তারপরে EFGHI, এরপরে আমি বলি নিচের দিকে একটু আসি। তারপরে এডুকেশন লিখবেন, এডুকেশন ট্রেনিং মাস্ট। এডুকেশন যা আছে তাই লিখবেন রে ভাই, এডুকেশন ট্রেনিং। আপনি যদি ওস্তাদের প্ল্যাটফর্মে কোর্স করে থাকেন তাহলে ওস্তাদ লিখবেন, উডেমিতে কোর্স করে থাকলে উডেমি লিখবেন, যে এইখানে কোর্সেটাতে আপনার ট্রেনিং স্কিল লিখবেন, যে আমি এখান থেকে ট্রেনিং করেছি। ABCDEFGHIJ, এই ট্রেনিং এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা, এটা কিন্তু খুবই কাজে লাগে, ট্রেনিং এক্সপিরিয়েন্স, যে আপনি কোথায় থেকে ট্রেনিং করেছেন। এরপরে আরেকটা জিনিস যেটা বাংলাদেশি জবের জন্য খুব জরুরি, এটা আমি বলবো যে ফর বাংলাদেশ, এখানে আমি বলতেছি অনলি ফর বাংলাদেশ। বাংলাদেশে না লোকালাইজেশনের একটা বিষয় আছে, এলাকার ছেলে একটু দেখি তো, বাংলাদেশে লোকালাইজেশনের একটা প্রভাব আছে, বাংলাদেশে লোকালাইজেশনের একটা প্রভাব আছে, দেশের বাইরে এই জিনিসটা নাই, বাংলাদেশে আছে লোকালাইজেশনের। ফর বাংলাদেশ, ফর বাংলাদেশ, আমি আবারও বলতেছি ফর বাংলাদেশ। বাংলাদেশি কোনো লোকাল কোম্পানি হলে আপনি এই কাজটা করবেন। আপনার সিভিতে আপনার পার্সোনাল ইনফরমেশন এবং রেফারেন্স, সিভিতে তো রেফারেন্স আপনি দিবেনই, আপনার পার্সোনাল ইনফরমেশনটা সিভিতে শেয়ার করে দেবেন বাংলাদেশের কোম্পানিগুলোর জন্য। আর রেফারেন্স তো থাকবেই, রেফারেন্স তো দিবেনই আপনি। রেফারেন্সে আপনি যা খুশি দেন, মানে যাদেরকে যাদেরকে আপনি পটেনশিয়াল মনে করেন দেন, রেফারেন্স যে খোঁজ নিতে পারে। কিন্তু ফর বাংলাদেশ আমি এই জিনিসটাকে আমি বলবো যে, আমার এটার সঙ্গে অনেকে দ্বিমত পোষণ করবে, যে পার্সোনাল ইনফরমেশন, আমার বাপের নাম, আমার জেলা গাইবান্ধা, আমার বাড়ি এই জায়গায়, এটা জানি আমি, এটা জেনে রিক্রুটার কি করবে, অনেকে আমার সঙ্গে এটাতে দ্বিমত পোষণ করবে। কিন্তু বাংলাদেশের লোকজনের ভিতরে লোকালাইজেশনের একটা হেবিট আছে, এই হেবিট আপনি আমি চাইলেই চেঞ্জ করতে পারবো না। যেরকম কেউ যদি হুট করে দেখে আমার বাড়ি কোথায়, গাইবান্ধা, ও আচ্ছা আমার এলাকার ছেলে, একটু দেখি তো, ডাকি তো, এই এলাকার প্রতি রক্তের টান, এটা কিন্তু আমাদের দেশে আছে, এটা আপনি চাইলেই ছুটাইতে পারবেন না, লোকালাইজেশন। আপনার বাড়ি যদি রংপুর হয় রংপুর লেখেন, রাজশাহী হলে রাজশাহী লেখেন, দেখবেন এলাকার ছেলে হলেও রিক্রুটার বা যে সিভিটা সর্ট করবে সে একটুখানি হলেও তার ভিতরে যদি লোকালাইজেশন জিনিসটা কাজ করে, যে আমার এলাকার ছেলে, ঠিক আছে টেকনিক্যাল স্কিল কি আছে না আছে দেখি একবার জাজ করে নেওয়া যায় কিনা, বা আমার বাড়ির কাছে। তো কেন আপনি আপনার এই 1% অপরচুনিটিটা কেন নেবেন না? হয়তোবা এটা 1%, 2% কিংবা 5%, কিংবা ধরেন 10% ক্ষেত্রে গিয়ে হয়তোবা আপনার যেই পার্সোনাল ইনফরমেশন এইটা আসলেই আপনার খুব কাজে দিবে, হয়তোবা 10% ক্ষেত্রে। কিন্তু ওই 10% অপরচুনিটি আপনি কেন হারাবেন? আপনি সুন্দর করে পার্সোনাল ইনফরমেশন আপনার লেখার উদ্দেশ্যই হবে লোকালাইজেশন সুবিধাটা নেওয়া। যে আপনার বাড়ি মনে করেন যে হচ্ছে খুলনা, এখন যেই কোম্পানির ওনার, তারও বাড়ি খুলনা, সে কিন্তু চিন্তা করবে আমার এলাকার ছেলে, একটু দেখি চেষ্টা করে, বা একটু দেখি ওই ছেলেটা যদি ভালো পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা স্কোপ তৈরি হতে পারে। সো বাংলাদেশে লোকালাইজেশন জিনিসটা যেহেতু আমাদের ক্ষেত্রে আছে, সো হোয়াই নট টেক দিস অপরচুনিটি। এই তো। এরপরে আসি হচ্ছে ছবি, পিকচার, এইটা নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি আছে, যে আমার ছবি আমি দিব কিনা, IJK, যে আমার পিকচার আমি ব্যবহার করব কিনা, ফটো ফটো ব্যবহার করব কিনা, এটা ডিপেন্ডস অন কোম্পানি, ডিপেন্ডস অন কোম্পানি। আপনি ওই কোম্পানিটাকে একটু অ্যানালাইসিস করবেন, যে ওই কোম্পানিটা যদি একটু কর্পোরেট টাইপের কোম্পানি হয়, বা একটু অফিসিয়াল বা একটু ফর্মাল কোম্পানি হয়, ছবি দিবেন। কিছু কিছু কোম্পানি আছে খুব ফর্মাল, ফর্মাল মানে কি, ওইখানকার লোকজন, ওখানকার পরিবেশ খুবই ফর্মাল, খুবই ভদ্র নম্র এবং ফর্মাল, মানে অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার কোম্পানি বলতে আমরা যেরকম বুঝি ওরকম না, একটা গ্রুপ অফ কোম্পানি। বা একটু আগে আমি একটা জব সার্কুলার দেখাইছিলাম না, পাকিজা, পাকিজা পাকিজা কোম্পানির একটা জব সার্কুলার একটু আগে বিডি জবস থেকে আমি দেখাইলাম। পাকিজা কি, পাকিজা হচ্ছে একটা, পাকিজা গ্রুপের একটা পোস্ট একটু আগে যে আমি দেখাইলাম, পাকিজা কিন্তু এ, কোনো রেগুলার সফটওয়্যার কোম্পানি না, পাকিজা হচ্ছে একটা মানে একটা গ্রুপ অফ কোম্পানি। তো তাদের কালচারটা কিন্তু অন্যরকম, আবার একেবারে রেগুলার সফটওয়্যার কোম্পানির কালচারটা কিন্তু অন্যরকম। এখন আপনার কেরিয়ার অপরচুনিটি কিন্তু দুটো জায়গাতেই, একটা রেগুলার সফটওয়্যার কোম্পানিতেও আপনার কেরিয়ার অপরচুনিটি আছে, আবার একটা কর্পোরেট কোম্পানিতেও বা একটা গ্রুপ অফ কোম্পানিতেও কিন্তু আপনার জব অপরচুনিটি আছে।
সো কোম্পানি বুঝে আপনি ছবি দিবেন ভাই, কোম্পানি বুঝে ছবি দিবেন যে কোম্পানিটা যদি একটা রেগুলার গ্রুপ অফ কোম্পানি হয় বা একটা রেগুলার কর্পোরেট কোম্পানি হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই ফটোগ্রাফিটা অ্যাড করে দিবেন, মাস্ট। কারণ ওই ধরনের কোম্পানির কালচারে ফটোগ্রাফিটা যায়। আবার ধরেন একটা রেগুলার সফটওয়্যার কোম্পানি যেখানে ফটোগ্রাফিটা ফটোগ্রাফিটা যায় না, সেইখানে আপনি ফটোটা দিবেন না। সো ডিপেন্ডস অন কোম্পানি, আপনি কোম্পানিটা কেমন বা কোন কালচারের, তাদের কালচারটাকে অ্যানালাইসিস করে এই জিনিসটা দিবেন। তো এই সিবির ফিচারগুলো যদি থাকে, বা আমি যেভাবে আপনাদেরকে গাইড করার চেষ্টা করলাম, ইনশাল্লাহ সিভির কারণে আপনি আটকাবেন না। কিংবা এইভাবে যদি নিজেকে আপনি একটু শো অফ দিতে পারেন, তাহলে এইটা রিমোট জব বলেন, লোকাল জব বলেন, প্রত্যেকটা জায়গাতে আপনার খুব হিউজ একটা কাজে দিবে, এই জিনিসগুলো কাজে দিবে। তো আরেকটা সেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে ভিডিও রেজুমি যদি অ্যাড করে দেওয়া যায়, IJKH, ভিডিও রেজুমি লিঙ্কটা দিয়ে দিতে পারেন। লিঙ্ক আপনার ভিডিও রেজুমি তো আপনি মাস্ট করবেনই, আপনি ভিডিও রেজুমির লিঙ্কটা দিয়ে দিবেন। ভিডিও রেজুমির লিঙ্কটা দিয়ে দিবেন, রিক্রুটার ভিডিও রেজুমিটা চাইলে যেন দেখতে পারে। আপনি এই ক্রাইটেরিয়া ফুলফিল করেন আপনার সিবির মধ্যে, সিবিটা দেখতে যেমনই হোক মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ওয়েতে রাখেন, ইনশাল্লাহ আপনার ফ্ল্যাটারের জন্য আপনি আটকাবেন না। তাহলে আমরা আপনাদের প্রশ্ন শুনি। প্রশ্ন শোনার আগে আমি 2 মিনিটে একটু সামারাইজ করে নেব যে আমরা আজকের সেশনে আসলে কোন কোন বিষয়গুলো জানলাম। প্রথমে জানলাম জব সার্চ করা, তারপরে আমরা জানলাম যে জব ডেসক্রিপশন গুলো, অ্যাকচুয়ালি জব ডেসক্রিপশনের কোন বিষয়গুলোতে আমরা ফোকাস করব, এক্সপিরিয়েন্স কি চেয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা আপনার এজের সঙ্গে ম্যাচ করে কিনা, বা সেই এক্সপিরিয়েন্সটা আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সঙ্গে দিয়ে আপনি ইকুইভ্যালেন্ট করতে পারেন কিনা, এডুকেশনের বিষয়টা, এজের বিষয়টা, কোর টেকনিক্যাল স্কিলটা খুঁজে বের করা, ফ্লাটারের জব অ্যাপ্লিকেশন গুলাতে বা সার্কুলার গুলাতে আপনি রেস্ট এপিআই কথাটা কেন লেখা থাকতেছে, জব কন্টেক্সট রেসপন্সিবিলিটি যদি অন্তত 40% আপনার সঙ্গে ম্যাচ করে, তাহলে আপনি করবেন কি, ওই জবে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাইং প্রসেসটা যদি 1 ক্লিকে থাকে ওইটাও নিবেন, ম্যানুয়াল ইমেল হলে ওই সুবিধাটাও নিবেন, অন সাইট প্রোফাইল বিল্ডিং হলে ওটাও নিবেন, যতভাবে করা যায় ততভাবেই করবেন। আর বিডি জবসের ক্ষেত্রে ভিডিও রেজুমি মাস্ট। লিঙ্কডইন, ফেসবুকের যে প্রোফাইল আপনার, এই প্রোফাইলের ক্ষেত্রে আপনি করবেন কি, আপনার প্রোফাইল ডিটেল অ্যাক্টিভ রাখবেন, প্রোফাইলের ভেতরে ডিটেল যা যা লেখা সব লিখবেন। আমার প্রোফাইলটা যদি আপনি দেখেন, আমার লিঙ্কডইনে যদি আপনি প্রোফাইলটা দেখেন, আমার প্রোফাইলটা পড়লেই বুঝে মানে প্রোফাইলটা একটুখানি ঘাটলেই আপনি বুঝে যাবেন যে আমি কি করি। সে আপনি লিঙ্কডইনেই গেলেন, যদিও এখন লিঙ্কডইনের প্রোফাইল আপডেট করা, এই করা, এগুলো মানে আমার এই অবস্থায় এসে এই জিনিসগুলো আমার জন্য আর ভ্যারি করে না। কিন্তু এক যে এন্ট্রি লেভেল, অ্যাজ এ মিড লেভেল, আপনাদের জন্য এই জিনিসগুলো ভ্যারি করে, আমার জন্য এই জিনিসগুলো আসলেই আর ভ্যারি করে না। অ্যাবাউটে গিয়ে আমি কি কাজকর্ম করি, আমার ওয়ার্কিং এরিয়া কি, আমি কি কি রিসার্চ এন্ড R&D করি, সুন্দর করে লেখা আছে। অ্যাক্টিভিটি দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি কোন ক্রাইটেরিয়ার লোকজন। এক্সপিরিয়েন্স সুন্দর করে লেখা আছে, এডুকেশন সুন্দর করে লেখা আছে। অবশ্য অনেকদিন ধরে এগুলো আপডেট করা হয় না, আপডেট করতে হবে, প্রজেক্ট অ্যাড করা আছে। আপনি করবেন কি, সুন্দর করে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা সাজাবেন। তারপরে করবেন কি, প্রজেক্ট শোকেস করবেন, আপনার স্কিল নিয়ে লেখালেখি করবেন, আইডিয়া নিয়ে লেখালেখি করবেন, প্রোগ্রামিং নিয়ে লেখালেখি করবেন। আর ধর্মীয় বিষয়টা আসলে এটা ম্যান টু ম্যান ভেরি করে। যারা আপনারা ইসলামিক মাইন্ডের, অবশ্যই ধর্মীয় বিষয় নিয়ে লেখালেখি করবেন, কিন্তু কোনো বিতর্কিত বিষয়ের ভেতরে জড়াবেন না। যেরকম ধর্ম নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক, অ্যাটাক পাল্টা অ্যাটাক, এই 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 ধরনের কিছু ট্রল টাইপের বা কন্ট্রোভার্সি টাইপের জিনিসপত্র সোশ্যাল মিডিয়াতে আসে, সেগুলোর ভেতরে একেবারেই জড়াবেন না। আপনার কাজ হচ্ছে দিনের দাওয়াত মানুষকে দেওয়া, মানুষকে ধর্মীয় জ্ঞান দেওয়া, আপনি সেটা দিবেন। কিন্তু এটা নিয়ে কারোর সঙ্গে সংঘর্ষে যাবেন না, গেলে সেটা আপনার উপরে একটা উল্টা ইম্প্যাক্ট করবে। যেরকম এখন আমাদের একটা, এটা এভাবে বলা উচিত হবে না যে কিছু হলেই বয়কট 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 বয়কট। আপনি করেন, সমস্যা নাই, আমি বলছি না যে এটা আপনার নেগেটিভ ইম্প্যাক্ট করবে, কিন্তু এটা নিয়ে এই ঝগড়াঝাটি করা বা হচ্ছে কাউকে হেয় করা, ওইগুলোতে যাবেন না প্লিজ। যেটাকে আমি বলতেছি অ্যাভয়েড নেগেটিভ ট্রেন্ডস, নেগেটিভ ট্রেন্ডস গুলোকে একটু অ্যাভয়েড করবেন, নিজের জন্যই অ্যাভয়েড করবেন। আপনি আছেন, আপনার পরিবার আছে, আপনার ভাই বোন আছে। ট্রোলস, পলিটিক্যাল অ্যাক্টিভিটি, এইগুলো থেকে একেবারে আমি বলবো যে জাস্ট অ্যাভয়েড দিস।
আর সিভির ভিতরে যেটা, আর ওই যে সোশ্যাল মিডিয়ার যে ট্রেন্ডস গুলো এগুলো অ্যাভয়েড করবেন, টোটালি অ্যাভয়েড করবেন। এই যে হিট অফিসারকে নিয়ে এইটা মজা করা, ওই মজা করা, এটা মজা করা, এগুলো অ্যাভয়েড করবেন, কারণ এগুলো কখনোই আপনাকে আপনার ভালো পরিচয় দেয় না। আপনি একটু নিজেকে, নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা একটু নিজেই দেখবেন, যে আপনি যে বিষয়গুলো নিয়ে লেখালেখি করছেন বা যে বিষয়গুলো নিয়ে ট্রল করছেন বা করছেন, হ্যাঁ, যেরকম ধরেন আম, বা হচ্ছে ছবি পোস্ট করছেন, আপনি একটু নিজেকে জাজ করবেন তো, যে এইগুলো আপনার পজিটিভ ভ্যালু ক্রিয়েট করে নাকি নেগেটিভ ভ্যালু ক্রিয়েট করে। আপনি নিজেই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা এভাবে স্ক্রল করবেন, স্ক্রল করে দেখবেন যে আপনি যেই পোস্টগুলো শেয়ার করেছেন বা যেই কাজকর্ম করেছেন এটা আপনার পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে কিনা বা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে কিনা, জাজ করবেন। যদি কোনো পোস্টে দেখেন যে এটা আমার একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে, জাস্ট ডিলিট, মানে ওই ধরনের কোনো পোস্ট করবেন না। কারণ জবের জন্য আপনাকে প্রিপেয়ার হতে হবে, আপনাকে বাস্তবসম্মত চিন্তা ভাবনা করতে হবে। কোথায় যেন আমরা গেলাম, আহ কোথায় যেন ছিলাম আমরা, এরপরে আসি হচ্ছে আমরা সিভির যে ফিচার্স, অ্যাভয়েড করবেন টু মাচ স্টাইলিশ, সিম্পল মিনিমাল ক্লিন ডিজাইন রাখবেন। কন্ট্যাক্ট ডিটেল মাস্ট, মোবাইল, ইমেইল, গিট, লিঙ্কডইন। অবজেক্টিভস লিখবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা প্রজেক্ট এক্সপিরিয়েন্স কিভাবে একটা ইকুইভ্যালেন্ট 1 ইয়ারে নিয়ে যাওয়া যায়। আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি। আপনার জব এক্সপিরিয়েন্স না থাকলে আপনার প্রজেক্ট এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স এগুলোকে সুন্দর করে অ্যালাইন করে আপনি ইকুইভ্যালেন্ট একটা 1 ইয়ার এক্সপিরিয়েন্স কিন্তু খুব সুন্দর আপনার সিভিতে, পোর্টফোলিওতে সাজায় ফেলতে পারেন। জব এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে লিখলেন। প্রজেক্ট শোকেজ মাস্ট মাস্ট মাস্ট। আর যখন স্কিল লিখবেন, আপনার অ্যাপ ডেভেলপমেন্টের স্কিলগুলোই লিখবেন, যে আপনার অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কি কি স্কিল দরকার সেইগুলো আপনার আছে কিনা, সেইগুলো কি আছে বা কি নাই। এডুকেশন, ট্রেনিং, রেফারেন্স। আর বাংলাদেশি যদি হয়ে থাকেন তাহলে পার্সোনাল ইনফরমেশন লাগুক আর না লাগুক লিখে দিবেন, টু গেট দ্য লোকালাইজেশন ফিচার্স। ফটো ডিপেন্ডস অন কোম্পানি টু কোম্পানি, ভ্যারি করবে এটা। আর ভিডিও রেজুমে যদি থাকে তা লিঙ্ক করে দিবেন। আপনি এই জিনিসগুলো একটু মাথায় রাখেন, ইনশাল্লাহ আপনি এই জিনিসগুলোকে যদি ফলো করেন তাহলে আই বিলিভ আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট নিতে পারবেন।